ছোটদেরই, মানে শিশু কিশোর, এবং শিশু থেকে কিশোরে যাওয়ার সেই ট্রানজিশনে যে সমস্যা হয়, সমস্যা যেটাকে বলা হয়, সেই সেই রকমের কিছু অনুভূতি নিয়েই সেই নাটকটা। কিন্তু সেটাতে স্যাটিসফ্যাকশন হচ্ছিল না, কারণ তখন আমি বুঝলাম যে বাইরে গিয়ে যখন আমি কাজ করছি কারোর সাথে, আর দলে যারা ট্রেন্ড হচ্ছে তারা কিভাবে কিভাবে কোন প্রসেসের মধ্যে আছে সেটা ঠিক বোঝা যায় না। মনে হয় যে হ্যাঁ তুই কর কর, তুই তো করতে পারিস, কেন করছিস না, সেগুলো করা যায়, কিন্তু বাইরে গিয়ে সেগুলো করা যায় না, সেটা প্রথম থেকেই শুরু করতে হয়। তো এই শেখানোর যে ধরন, সেইটা সম্পর্কে আমি ক্লিয়ার হচ্ছিলাম এবং বুঝলাম, এবং অনেকে বললো যে এটা ছোটদের নাটক নয়। তারপর আমি দলে গিয়ে ওদের থেকে আরো ছোট, মানে ওরা তো তাও মানে 8 থেকে 12 এরকম একটা সময় ছিল, আমি যে যাদের সাথে করলাম তারা কেউ 6 এর ওপরেই নয়, যে এরা কিছু বুঝছে কিনা ব্যাপারটা। যারা বুঝছে না তারা তাদের মতোই করবে, যারা বুঝছে তারা তাদের মতো করেই করবে। সেটা খুব ছোটদের নাটক করব এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু ভালোই লাগে। ছোটদের নাটক করলেই বেশি মানে বেশি ঝামেলা পোহাতে হয়, যেটা কাজের। এটা ঠিক কথা। এবার আমরা একটু বুদ্ধদার কথা শুনবো। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করবো কি, তুই তো আশিসের সঙ্গে মানে বাবা মার সঙ্গে যখন নাটক করেছিস তখন যাকে বলে যে কোনো জায়গায় গিয়ে যে কোনো স্টেজে, হ্যাঁ মানে এখন তো তোদের একটা জায়গা তৈরি হয়েছে, সেই জায়গায় অভিনয় করছিস, সেটা অন্য। কিন্তু তখন তো যে কোনো জায়গায় যেমন করে একাঙ্ক নাটকের উৎসবে নাটক করে সেই রকম করে। আর এনএসডিতে তুই একটা বড় বৈভবের জায়গা পেলি, যেখানে যা চাই তাই পাওয়া যাবে, এই রকম একটা জগৎ পেলি। আমার দুটো তিনটে প্রশ্ন আছে, মানে দুটো তিনটে কথা মনে হয়। এক নম্বর হচ্ছে যে এই যে যাত্রাটা, যেখানে সেখানে চলে যাচ্ছি, সেখানে গিয়ে নাটক করছি, এমনি লোকের সামনে নাটক করছি, এই একটা ধরন। আর একটা অত্যন্ত সফিস্টিকেটেড, অত্যন্ত আধুনিক, এবং হয়তো আমি যদি খুব ভুল না করি হয়তো খানিকটা পর্যন্ত আমজনতার থেকে বিচ্ছিন্ন একটা নাট্যশৈলী, তার মধ্যে ঢুকে পড়া। এই এক্সপিরিয়েন্সটা কীরকম? এই দুটো এক্সপিরিয়েন্সের মধ্যে তুই সেতুটা তৈরি করতে পারিস কিভাবে? আমাদের হলটা তৈরি হয়েছে 15-তে, 2015। আর আমি এনএসডি গেছি 2016। 14 থেকে 15 1 বছর হলের নির্মাণ হয়েছে। তার আগে অবধি যা করেছি সেগুলো প্রসেনিয়ামে আর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে, যেখানে সেট লাগানোরই জায়গা নেই বা এমন কিছু করা যাবে না যেটা সেট মানে স্টেজ ভেঙে যায়, আবার এতই বড় যে দৌড়ে কুল পাওয়া যাচ্ছে না। বিভিন্ন রকম ভাবে সেইটা, সেই ফ্লেক্সিবিলিটিটা ছোট থেকে তৈরি ছিল, সেটা এখনো আছে। সেটা এখনো আছে, তার কারণ এটাই যে আমি নিজেকে বলেছি যে এটা থাকতে হবে, কারণ আমি এখানেই ফিরবো, তো ফিরেও আমাকে এটাই করতে হবে। তাই বলে যে ওটা আমার মধ্যে কোনো রকম ভাবে ইনফ্লুয়েন্স করেনি সেটা নয়, সেটা করেছে, কিন্তু আমি সেটাকে বারবার করে নিজেকে বলি যে এটা আছে, এবার মানে এখানেই করতে হবে, তো এটাকে বুঝে করো আর কি। আর এটা হচ্ছে 1 নম্বর যে স্ট্রাকচারের মধ্যে ছিলাম। 14 থেকে 15 যখন করেছিলাম তখন আমি যেটা দেখেছিলাম সেটা হচ্ছে, যখন আমি দ্বিতীয় নাটক নির্দেশনার কাজ করলাম তখন রোপের ব্যবহার করেছিলাম। আর আমাদের ওখানে কোনো অসুবিধা নেই, রোপ মানে সবই তো লোহার, ওপরে টাঙিয়ে দাও আর সব গেও লোকজন ঝাপঝাপ উঠে পড়ছে, সব জলে ঝাঁপানো লোক, চাষ করার লোক, মানে বাবা চাষ করে আর 12 বছরের ছেলেটিও চাষ করে, তো সেই যে পাদরের রক্ত, সেইটা তো একটা ব্যাপার, সেই এনার্জিটা একটা আলাদা ব্যাপার। তো ওদের কাছে ওটা কোনো ব্যাপার না। এটা এনএসটি যাওয়ার আগেই করেছি, এবং যাওয়ার পরে দেখলাম যে ওখানেও এরকম একটা ব্ল্যাক বক্স আছে। সেটা আমার অনেকটা সুবিধা করেছিল যে বিভিন্ন ধরনের স্পেস
বোঝার ক্ষেত্রে ওখানে অনেক রকমের স্পেস আছে, সেগুলো দেখে কাজ করা। আর সেটা অনেকটা ব্রেনস্টর্মিং একটা এক্সপিরিয়েন্স দিত, তো সেইটা একটা ভালো কাজ ছিল। আর আমাকে খুব একটা কাজ বাজ দিত না এনএসজিতে, যেহেতু অনেক ফিজিক্যাল কাস্টিং হতো। আর এই বাংলার সাথে যে একটা সর্বক্ষণের যে সমস্যা দিল্লির, সেই সমস্ত আরো হাজার রকমের কারণের জন্য, তো ওই বসে বসে অনেকটা কাজ দেখা এবং তারা স্পেসকে কিভাবে ব্যবহার করছে, টেক্সট কিভাবে স্পেসকে ইনফ্লুয়েন্স করে, বা স্পেস কিভাবে একটা অন্য ল্যাঙ্গুয়েজ তৈরি করে যেটা টেক্সটে কোথাও লিখে দেয়নি, তো সেই কাজগুলো দেখতাম, সেগুলোতেই আগ্রহ ছিল বেশি। শেষ শেষ পর্যায়ে গিয়ে অভিনয় করেছি, থার্ড ইয়ারে গিয়ে যখন সুযোগ দিয়েছে। আর ফিরে এসে আসলে বৈভবটা ডিজাইনার বা ডিরেক্টর এদের থাকে, অ্যাক্টরদের তো বৈভবের দরকার নেই, তাদের কিছু দেওয়াও হয় না, মানে তা কি লাগবে, একটা নাটক একজন করাবেন, তো তিনি যা দেবেন সেটা করব। তো সেটাতে কিন্তু মনে হয় যে অনেক কিছু আছে, কিন্তু সেটা তো তাকে কিছু জোগাড় করতে হচ্ছে না, মানে এটা একদমই আলাদা ধারণা, যেটা ভুল। কারণ আমি ওখানে কিছু নাটক তৈরি করছি না, আমাকে একটা জিনিস দেওয়া হয়েছে, আমি সেটা করছি, যেটা আমি বাড়িতেও করছি, বাড়িই বলবো, বাড়িতেই করছি। তো সেখানে আমার কি চাই, প্রপার্টির লোক প্রপার্টি এনে দেবে, সেইটা করতে হবে। কিন্তু ওই আবার যেহেতু ওটা ভেবেছিলাম যে এখানে এসে কাজ করব, তাই জন্য আমি এটুকু দেখেছি যে ওরা কিভাবে পয়সা নষ্ট করছে, বা যেটা দরকার নেই সেটাও করছে, বা যেটা দরকার সেটার জন্য কিছু পয়সা পাচ্ছে, তো সেটাকে কিভাবে ইউটিলাইজ করছে, সবকটাই দেখেছি। কিন্তু নিজে প্র্যাকটিক্যালি সেই ডিসিশন মেকিং এর জায়গায় ছিলাম না বলে সেটাতে আমার কিছুই বলার ছিল না। মানে অ্যাক্টরের কাজ কি, ওকে তো দিয়ে দেবে, এক্সারসাইজ করবে, তুমি জেগে করো, ঘুমিয়ে করো, যা খুশি করো, মানে সেটাতে পয়সা কড়ির কোনো ব্যাপার নেই। কিন্তু একটা জিনিস পাওয়া যেত, সেটা হচ্ছে আমি সারাদিন আমি ওটা নিয়ে ভাবতে পারবো, আমার খাবারটাও কেউ বানিয়ে দেবে, আমি খাবো, তারপরে ঘুমোবো, তারপরে কাপড় কাচবো, এবং এই সবটা করার জন্য আমাকে কিছু পয়সা দেবে, যেটা আমাদের তো নেই, যে 8,000 টাকা স্কলারশিপ দেবে আমাকে থিয়েটার করানোর জন্য এবং তিনি আমায় শেখাবেন তার জন্য। তো সেইটা একটা বদঅভ্যাস হয় যে আমার, সেটা বাড়িতে হয় না, বাড়িতে চা করতে হবে, কাপড় নিজে কাচতে হবে, তখন বলবো যে আমার তো সময় হচ্ছে না, এগুলো না করলে বোধহয় আমি খুব ভালো অভিনয় করতে পারতাম বা যাই হোক নাটকের কাজ করতে পারতাম। এটার কোনো মানে নেই। ওই একটা বদঅভ্যাস তৈরি করায় অ্যাক্টরদের, ডিরেক্টর ডিজাইনারদের তো আলাদাই একটা গল্প থাকে, তাই জন্য খুব অসুবিধা হয় না। কিন্তু যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে সেটা আগেও হতো, কিন্তু এখন আরো বেশি করে হচ্ছে। খুব রেগে যাচ্ছি এবং মানে যারা ডিসিপ্লিন নয় তাদের ওপর রাগ হচ্ছে, তাদের পারিপার্শ্বিক সমস্তটা বোঝবার পরেও রাগ হচ্ছে যে সে হয়তো আরেকটু এফোর্ট দিতে পারে, কিন্তু সে ভাবছে যে না তুমি তো ডিরেক্টরের মেয়ে, তুমি তো ঘরের মধ্যে বসে আছো, কিন্তু গল্পটা সেটা নয়, সেটা বোঝানোটা, সেটা কমিউনিকেশনটাতে একটা সমস্যা হচ্ছে, এবং অনেকটা দূরের মানুষ ভাবা শুরু হচ্ছে আমাকে, যেটার জন্য রাগ হচ্ছে। কারণ তিনি আগেও আমার সাথে কথা বলতেন না, কারণ আমি গ্রামে থিয়েটার করি বলে, তিনি এখন আমার সাথে কথা বলেন না কারণ আমি এনএসটি থেকে পাশ করেছি বলে। এটা একটা অদ্ভুত ঝামেলা, কিন্তু ঠিক আছে, ওটা তো কোনো বিষয় না। না, ওখানে ডিরেকশন দিসনি কিছু? না, আমার অ্যাক্টিং এ স্পেশালাইজেশন, মানে ডিরেকশন দিতে হবে, তাই আমাকে কোনো খরচ করতে হয়নি। আর যা একটাই সময় খরচ করতে হয়েছিল, সেটা 5,000 টাকা দিত, একটা সোলো পারফরমেন্স তৈরি করতে হবে তার জন্য, সেটাতে আমি কিছু রং কিনেছিলাম, সেইটারই যা খরচ হয়েছিল 550 টাকা এরকম কিছু খরচ হয়েছিল রং কেনার জন্য। আর যা যা ছিল সব তুলে নিয়ে এসেছিলাম, যে কাপড় একটু তুলে দিন, একটু গামলাটা তুলে দিন, এটা টেনে নিয়ে আসেন, সেগুলো ওরা করে দিত। আর কিছু বাড়তি খরচ করিনি, যেগুলো অ্যাভেলেবেল সেগুলোর জন্য জালি বিল বানিয়ে পয়সা নিয়ে সেগুলো দরকার নেই, তাই করি। এই আপাতত, হ্যাঁ আপাতত এইটুকুই, আরো ফিরবো তোমার কাছে কোনো সুযোগ, আর বুদ্ধদার থেকে কিছু শুনবো।
বুদ্ধরা খুব মজার মানুষ, আমি যতদূর দেখেছি। তো মজা করেই হোক ব্যাপারটা। প্রথমত ধন্যবাদ আপনাদের প্রফেসরকে যে আপনারা ডেকেছেন আজকে বলবার জন্য এখানে। এবারে আমি একটু বিড়ম্বনাতে আছি, কুণ্ঠাবোধে আছি, লজ্জায় আছি এবং একই সঙ্গে কিছুটা স্বস্তিতেও আছি। কেন সেটা বলতে বলতে গেলে হয়তো বোঝাতে পারবো। মূলত আমি মঞ্চে অভিনয় করি এবং বিপ্লব বন্দ্যোপাধ্যায় প্রাচ্যের কর্ণধার, তার সুযোগ দেওয়ার জন্য আমি দুটি নির্দেশনার কাজও করেছি, প্রফেশনালি করেছি। তার আগে আমি যেভাবে করেছি কিন্তু সেটা দিয়ে আমি আমার শ্রমকে দিয়ে আমি আর কি পারিশ্রমিক অর্জন করিনি, তাই এটাকে আমি বলতে পারি যে আমি প্রফেশনালি করেছি, এটার দ্বারা আমি পারিশ্রমিক পেয়েছি। এবার মূলত যেহেতু আমার কাজ মঞ্চে উঠে অভিনয় করা বা আমার নির্দেশনার মাধ্যমে যা মনে হচ্ছে বলার জন্য, বোঝানোর জন্য, সেটা যেটা ভূমি বলছিল যে আমার নিজের ভেতরে কিছু অন্তর্দ্বন্দ্ব তৈরি হয়, কিছু কলহ তৈরি হয়, কিছু বলতে ইচ্ছা করে, তখন মনে হয় একটু আলাপে আসি, তখন মনে হয় সংলাপে আসি, কথায় আসি। ঠিক সেইভাবে আমার মধ্যেও কিছু হয়তো কথা তৈরি হয়েছিল বা হচ্ছে, যেটা বলার সুযোগ আমি অভিনয় বা নির্দেশনার মাধ্যমে পেয়েছি। কিন্তু আমি এটা একেবারে বিনয় না দেখিয়েই বলছি। এই যে আমি বললাম আমি লজ্জায় আছি, আমি কুণ্ঠিত, একেবারে বিনয় ছাড়াই বলছি যে আমি আমার নিজের কাজ নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করি, বরাবরই করি। কারণ আমার মনে হয় যে আমি আমার যোগ্যতার থেকে অনেকটাই অধিক এখনো পর্যন্ত, এই যে আমার থিয়েটার জার্নি থেকে শুরু করে এখানে বলা পর্যন্ত যে জার্নি আছে, সেটার মধ্যে আমার মনে হয় আমি অনেকটাই কিছু গুণী মানুষের স্নেহের জন্য এবং কিছুটা হয়তো ভাগ্যের দৌড় যদি বলি বা নিজের কিছু একটা পাগলামির জন্য হয়তো এখনো পর্যন্ত এখানে টিকে আছি। আগামী দিন থাকবো কিনা জানি না। তাই আমার কথাবার্তার মধ্যে বারবার করে অনিশ্চয়তার কথা আসবে, সন্দেহের কথা আসবে, ভয়ের কথা আসবে, আবার একই সঙ্গে কিছু স্বস্তির কথাও আসবে। যারা আমার সঙ্গে একমত যে হ্যাঁ সত্যি এখনো পর্যন্ত কিছু করে উঠতে পারেনি, তারা অবশ্যই নিজেদের এই ভাবনার মধ্যে কিছু নম্বর যোগ করতে পারে। কিন্তু তারপরেও স্বস্তি কেন, সেটাও আমি আসছি আমার কথায়। মূলত এই যে এখানে যে বিষয়টা নিয়ে বলা হচ্ছে, থিয়েটার এই সময়, এই প্রজন্ম, আমি যদি এই সময়ের কথা বলি তাহলে হয়তো আমি থিয়েটার এবং এই প্রজন্ম, এই পুরো বিষয়টার সঙ্গে একটা মেলবন্ধন তৈরি করার চেষ্টা করলেও করতে পারি। তার সঙ্গে আপনারা একমত নাও হতে পারে বা হতেও পারে। এবার এই সময়টা কি সময়, এই সময় মানে আমার এক বন্ধুর সঙ্গে আলোচনা হচ্ছিল, যেখানে আমার এক বন্ধু বলছিল যে সে ৬০ দশকের একটা ছবিতে দেখছে যে একজন স্কুল মাস্টার স্কুলে ডারউইন তত্ত্ব পড়াচ্ছেন, কিভাবে জন্মের প্রক্রিয়া কি পড়াচ্ছেন। সেখানে একজন পুলিশ ঢুকে বলছেন যে না, বাইবেল যেটা বলছে সেটা মানতে হবে, সেটা মেনে চলতে হবে। সেটা এই সময়তেও আছে, এই সময়তেও হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি চারিদিকে। সেটা আমরা সিলেবাস দুর্নীতির মাধ্যমে দেখতে পাচ্ছি, সেটা আমরা প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মাধ্যমে দেখতে পাচ্ছি। এবার এই সময়টাতে আমি আছি, এই সময়টাতে আমি বেড়ে উঠছি। এবার এই সময়টা তো শুধুমাত্র এই সময় হঠাৎ করে চলে আসেনি, বা এই সময়টা তো একদম হঠাৎ করে এই সময় এটা হচ্ছে না। এই সময়টা টিক করতে করতে এই সময় এসে দাঁড়িয়েছে, বা এই একটু এগিয়ে গেল, আমি যতক্ষণ কথা বলছি আরো এগিয়ে যাবে। ঠিক সেভাবে আমিও আমার জন্ম থেকে, আমার ৯০ সালে জন্ম, আমি ৯০ সালে আমার জন্ম থেকে আমি এখনো পর্যন্ত আমি ওই চটি পায়ে চটাস করতে করতে, বা জুতো পায়ে টক করতে করতে, বা খালি পায়ে কোনো আওয়াজ না করতে করতে, নুড়ি কাপড় মারিয়ে হয়তো এতদূর পর্যন্ত আমি এসেছি। তো আমার এই সময়কে বোঝার একটা জার্নি আছে, বা আমার মতন করে একটা জার্নি আছে। সেটা বলতে গিয়ে হয়তো আমি এই সময় সম্পর্কে হয়তো আমি এখন এই সময় সম্পর্কে বলবো, আবার হয়তো পিছিয়ে গিয়ে আমি আমার জন্মের সময় থেকে এই সময়ের কথায় আবার ফিরে আসবো। নন লিনিয়ার ব্যাপার থাকতে পারে, সেটার কারণও কিন্তু এই সময়ের দাবি রেখেই বলে আমি মনে করি। কারণ আমি এই যে সময় বেড়ে উঠছি, সেই সময় এখন ৮ সেকেন্ডের রিলের সময়, সেই সময় এখন বাড়ি ভেঙে ফ্ল্যাট তৈরি হয়ে যাওয়ার সময়, সেই সময় এখন একা হয়ে যাওয়ার সময়। তাই খুব স্বাভাবিকভাবে আমার মধ্যে প্রভাব পড়বেই। তাই আমি যতবার কথাগুলো বলবো একটু খাপছাড়া মনে হতে পারে, একটু কাট মনে হতে পারে। তো তার জন্য সেটা যদি মনে হয় তো সময়ের দাবি রেখে আমাকে ক্ষমা করে দেবে।
এবারে আমি কালকে আনন্দবাজারে একটা সম্পাদকে পড়ছিলাম, আশিস কুমার রায় লিখছেন যে গলদ যেখানে গোড়ায় বলে একটা সম্পাদকীয় বিভাগে উনি লিখছেন যে এই সময় অন্তর্বর্তী বাজেটে শিশুদের জন্য 2.3% এরকম একটা কিছু বাজেট পেশ করা হচ্ছে, কিন্তু এটা 2014-15 সময় সেটা 4.51% ছিল। তাহলে যেখানে উন্নত ভারত গড়ে তোলার কথা বলা হচ্ছে এই সময় দাঁড়িয়ে, সেইখানে দাঁড়িয়ে তাহলে কিভাবে উন্নত ভারত গড়ে উঠবে সেটার ব্যাপারে একটু আমাদের ভাবতে হবে। এবারে সেই সঙ্গে একই সঙ্গে এটাও বলছি যে বাচ্চাদের 6 বছর বয়সটা হচ্ছে 90% মস্তিষ্ক গড়ার সময়। এবার আমি এই যে প্রথমে বললাম যে আমি একটু কুণ্ঠাবোধ করছি বা আমি একটুখানি লজ্জাবোধ করছি, আমি কতটাই এই বিষয় নিয়ে বলার জন্য গড়ে উঠেছি এবং কেন আমি আমার নিজের কাজের প্রতি সন্দিহান, তার কারণ হচ্ছে আমার বেড়ে ওঠার সঙ্গে আমি যেভাবে বেড়ে উঠেছি, আমার যে পরিবার ছিল, আমি মনে করি যে বেড়ে ওঠার সঙ্গে পরিবারের একটা বড় ভূমিকা থাকে, জিনগতভাবে হোক কি পারিপার্শ্বিক জায়গা থেকে হোক। সেটা আমার ভীষণ অস্বস্তিকর ছিল, খুবই টলমলে ছিল। ফলত আমার মস্তিষ্কের বিকাশ, ওই 90% 6 বছরের যে বিকাশ, সেটা সেই সময় এখন বুঝতে পারি সেটা ঠিক মতন হয়ে ওঠেনি। ফলত যারা আপনারা, আমি মনে করি এই সময় বা এই প্রজন্মে যারা থিয়েটার করছেন বা থিয়েটার করবেন বা আগামী প্রজন্মকে তৈরি করবেন, তারা যে সময় থেকে বই পড়া শুরু করেছেন, টিন পড়া শুরু করেছেন বা হাদাবোদা পড়েছেন বা ফেলুদা পড়েছেন, আমি সেই সময় কোনোভাবেই পড়া আমার শুরু হয়নি। তাই জন্য আমি সন্দেহ প্রকাশ করছি নিজের প্রতি। আমি এখন বুঝতে পারছি যে, বা আমি অনেক পরে গিয়ে হয়তো বুঝতে পেরেছি যে কি করা প্রয়োজন ছিল, কি করা হয়ে ওঠেনি। তাই একটা স্ট্রাগল অলওয়েজ আমার নিজের সঙ্গে নিজের চলেছে বা চলছে। তাই এই মস্তিষ্ক বিকাশ হওয়াটা কতটা প্রয়োজনীয় সেটা 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 যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা এই প্রজন্মকে তৈরি করতে পারবো এবং এই প্রজন্ম আগামী প্রজন্মকে তৈরি করতে পারবে। কেন এই প্রজন্ম আগামী প্রজন্মকে তৈরি করতে পারবে? কারণ এখন চারিদিকে প্রচুর নয়েজ আছে। যেভাবে আমি আগের দিন একাডেমিতে দেবেশ চট্টোপাধ্যায়ের নাটক দেখছিলাম ব্রেইন, সেখানে নয়েজের কথা উঠে আসছিল এবং অদ্ভুত ব্যাপার, 3-4 বার মোবাইল বেজে উঠলো, সেখানে নয়েজ তৈরি হলো এবং যে ভদ্রলোকের মোবাইল বেজে উঠলো সেখানে অভিনেতা যেহেতু খুব কি বলবো, খুব ওই মুহূর্তকে নিয়ে, এবার দেবেশদার যে প্রসেস, যারা আপনারা জানেন দেবেশ চট্টোপাধ্যায়ের যে রিসেন্ট তার বই নিয়ে যে যারা পড়েছেন এখন, তার প্রসেস নিজেরা লিখেছেন যে কিভাবে তিনি একটা নাটককে গড়ে তুলছেন, কিভাবে সংলাপটাকে তিনি ওইভাবে স্ক্রিপ্ট রিডিং এর মাধ্যমে যাচ্ছেন না। সেই দিকে আমি যাচ্ছি না, তাহলে আলোচনা হয়তো দীর্ঘায়িত হতে পারে। কিন্তু এবার অভিনেতা খুব সহজেই ওই মোবাইল বেজে ওঠাটাকে সংলাপ এবং নয়েজ বলে উঠলেন এবং দর্শক হাততালি দিয়ে উঠলেন এবং যে ভদ্রলোকের মোবাইলটা বেজে উঠলো সেও একটু মোবাইলটা রেখে বা কি দারুণ বললেন। এটা হচ্ছে। এবার আমি বলতে চাইছি যে, আমি যেটা বলতে চাইছিলাম যে এই প্রজন্মে আমাদের চারপাশে প্রচুর নয়েজ আছে, চারপাশে প্রচুর কিছু হাতছানি আছে। সেটা চ্যাট জিপিটি হতে পারে, এআই হতে পারে। আমরা কিভাবে আমাদের এই চারিদিকে যে নয়েজ বা যে টেকনোলজির যে হাতছানি আছে সেটা কিভাবে ব্যবহার করব, সেটা যদি বুঝতে পারি তাহলে আমরা আগামী প্রজন্মকে তৈরি করতে পারবো। এবার আমি এটা কেন বলছি, কারণ আমাদের প্রজন্ম থেকে আগামী প্রজন্ম আসবে, আমাদের সন্তানেরা আসবে। এবার আমি আমার সন্তানকে খাওয়াতে ভাতের দলা মুখে দিতে আমি তাকে মোবাইল হাতে ধরিয়ে দেবো নাকি তাকে চুরির গল্প করবে, ডিপেন্ড করছে আমাদের উপর। এটা আমরা কিভাবে সেটাকে প্র্যাকটিস করছি বা প্র্যাকটিস করতে চাইছি তার উপরে নির্ভর করছে। এই কথা বলতে যেভাবে আমি বলছিলাম যে এই সময়ের কথা বলতে আমি আবার একটু পিছিয়ে যেতে পারি, আবার একটু এগিয়ে আসতে পারি। তো আমার জন্ম হচ্ছে 90 সালে, আমি 90 সালে জন্মাচ্ছি। এবার আমাদের যারা 90, 91, 92 সালে যারা জন্মেছেন তারা বুঝতে পারবে যে 90 থেকে 2000 সালে এবং 2000 থেকে 2014 সালের মধ্যে একটা ড্রাস্টিক চেঞ্জেস হচ্ছে, বিশাল চেঞ্জেস হচ্ছে। কিরকম আমি যদি বলি, খুব ছোট্ট সংখ্যায় যদি বলি, যে আমি সেই সময় দেখেছি DD1, DD2 আর DD7 বলতাম আমি। DD1, DD2, DD7 তিনটে চ্যানেল ছিল। আমরা সাদা কালো টিভি দেখেছি। আমরা দেখেছি, মানে আমি যখন, আমার মনে আছে আমার কাকিনাড়া আমার বাড়ি, নৈহাটি আমার বাড়ি, তো আমি মায়ের সঙ্গে যখন রাত্রিবেলায় ফিরতাম ট্রেনে করে, তখন ওই স্টেশন মাস্টারের ঘরে চোঙা একটা কাঠের অ্যানাউন্সমেন্টের থাকতো, বলার জন্য বক্স থাকতো, তিনি সেখানে অ্যানাউন্সমেন্ট করতেন। ছোট ছিলাম তো তিনি অ্যালাউ করতেন ঘরে ঢোকার জন্য। আমি ওইগুলো নিয়ে খেলাধুলা করতাম, মুখে আওয়াজ করে বলতাম, স্টেশনে ট্রেন আসছে সব বলতাম। বা কখনো ওই খোঁড়ানো যে ল্যান্ড ফোনগুলো ছিল সেইগুলো আমরা দেখেছি। আমরা আবার একই সঙ্গে এই সব কিছুকে বাতিল করে দিয়ে এই টেকনোলজির একটা বিরাট প্রত্যাবর্তন দেখছি। এবং শুধু তাই নয়,
সব দিক থেকে দেখছি। মানে কালার টিভি আসছে, আমাদের সময় আসছে, মোবাইল আসছে। প্রথম রিলায়েন্সের 10,000 টাকা কোথায় দাম ছিল, তখন ইনকামিং কল আউটগোয়িং কলের ব্যাপারটা অতটা বুঝতাম না, কিন্তু অনেক টাকাই মানে ভরতে হতো, অনেক টাকাই ভরে সেটা ফোন করতে হতো, অনেক টাকা লাগতো আর কি, মনে আছে আমার। এবারে জামা কাপড়ের জায়গা থেকেও একটা বদল ঘটছে, একটা বিস্তর বদল আমরা দেখতে পাচ্ছি। এবার যেহেতু আমার বেড়ে ওঠার মধ্যে আমার চারপাশে আমার যে পরিস্থিতি বা আমার পরিবারের সহযোগিতা যা ছিল বা অসহযোগিতা যা ছিল, যেভাবে আমি বেড়ে উঠেছি তার মধ্যে যেহেতু আমি এর কোনো কিছু সেই মুহূর্তে বুঝতে পারিনি, ঠিক যেভাবে আমি বুঝতে পারিনি যে 2007-8 বোধহয় উইঙ্কেল টুইঙ্কেল নাটকটি হচ্ছে। আমি বুঝতে পারিনি, আমি অনেক পরে গিয়ে বুঝেছি কি হচ্ছে। বা পশু খামারের যখন একাডেমিতে একটা কিছু ঘটছে, আমি তখনও বুঝতে পারিনি কি ঘটছে। 2011 সালে যখন রাজনৈতিক পালাবদল ঘটছে, আমি তখনও বুঝতে পারিনি কি ঘটছে। 2014 সালে যখন কেন্দ্রে সরকার বদল ঘটছে, তখন আমি কিছু বুঝতে শুরু করছি যে কি হচ্ছে। অর্থাৎ আমার সময়ের সঙ্গে সঙ্গে, এটা হয়তো সবার সঙ্গেই হয়, আমি সময়ের সঙ্গে সঙ্গে কখনোই ভাবনা করার সময় বা আমার সেই মস্তিষ্কের গঠন সেভাবে তৈরি হয়নি। এটা কিন্তু কোনো আমি এমপ্যাথি বা সিম্প্যাথি পাওয়ার জন্য বলছি না। আমি কিভাবে সময়কে দেখছি, বা আমি কিভাবে সময়ের সঙ্গে স্ট্রাগল করছি, বা এই সময়ের কি সঠিক দাবি আছে, সেটা হয়তো বোঝানোর জন্য আমি কথাগুলো তুলে আনছি। তো আমি এইগুলো দেখছি। আমি যখন রবীন্দ্র ভারতীতে পড়ছি, তখন যে স্যারদের সান্নিধ্যে আমি ক্লাস করছি, তারা যখন বিভিন্ন থিয়েটারের ফর্ম নিয়ে কথা বলছেন, আমি ডিরেকশনে স্পেশালাইজেশন করেছিলাম, ফর্ম নিয়ে কথা বলছেন, যখন তারা দেশ বিদেশ থিয়েটারের মানুষ বা আমাদের বাংলা থিয়েটারের ইতিহাস নিয়ে যখন তারা পড়াচ্ছেন, তখন আমার মাথায় একটা জিনিস চলছে যে কত তাড়াতাড়ি আমি এমএটা পাস করব, নাম্বারটা পাবো, পরীক্ষাটা কোনোভাবে দিয়ে পরীক্ষাটা পাস করতে হবে, এগুলো তখন চলছে আমার মাথায়। তখনও আমি ওটা বুঝে উঠতে পারিনি যে আমার কি সময় চলে যাচ্ছে, কি সময় বেরিয়ে যাচ্ছে আমার কাছ থেকে, আমি তখনও সেটা বুঝে উঠতে পারি। এই কথাগুলো এই জন্যই বলছি, কারণ আমার মনে হয় যে এই সময় দাঁড়িয়ে এই সময় প্রজন্মে যারা থিয়েটার করছেন বা থিয়েটারকে দেখছেন, তারা যাতে, এই যে আমি বললাম স্বস্তির কথা বলছি, স্বস্তির কথা এটাই যে আমার যেগুলো তখন বুঝে উঠতে পারিনি, এখন বুঝতে পারছি, সেটা বলার যে একটা মাধ্যম আমি পেলাম আপনাদের সামনে, আমি বলতে পারছি, তার জন্য একটা স্বস্তি আছে, তার জন্য একটা তৃপ্তি আছে আমার। এই যে আমি টেকনোলজির ব্যবহারের কথা বলছি, আমি সেদিন যেটা পত্রিকাতে পড়ছিলাম যে 4র্থ শ্রেণীর একজন অভিনেত্রী, 3য় শ্রেণীর একজন মডেল এবং খুব উচ্চ শ্রেণীর একজন নিকৃষ্টতম মহিলা, তিনি হঠাৎ করে জানিয়ে দিলেন ফেসবুক বা ইনস্টাগ্রামে যে তিনি মৃত, তিনি মরে গেছেন। তাকে নিয়ে হইচই শুরু হলো, পর মুহূর্তে তিনি আবার জানালেন যে আমি বেঁচে আছি। এবার বিষয়টা হচ্ছে যে সেটা নিয়ে একটা আলোচনা চললো, সেটা নিয়ে একটা তর্ক বিতর্ক চললো। আবার একই জায়গায় দেখতে পাচ্ছি চ্যাটজিপিটি বা এআই এর মাধ্যমে যখন একটা ফটো সেশন এক্সিবিশনে একজন ভদ্রলোক ফটো দিয়েছেন এবং তার ফটোটাকে যখন পুরস্কৃত করা হচ্ছে, তিনি তখন বলছেন পুরস্কারটা আমাকে দেবেন না, কারণ আমি এটা এআই এর মাধ্যমে তৈরি করেছি। ব্যাপার এইবার বিষয়টা হচ্ছে যে আমরা যারা থিয়েটার করি, যারা আমরা থিয়েটারকে প্রকাশ করতে চাই বা একটা মাধ্যমের মাধ্যমে জানাতে চাই যে দেখুন আজকে আমার গিরিশ মঞ্চে শো আছে, একাডেমিতে শো আছে। সিনেমার তুলনায় আমাদের অর্থনৈতিক এবং সব জায়গা থেকেই অনেকটাই আমাদের কাছে সেই জায়গাটা নেই। আমরা অনেকটা কি বলবো, আমরা প্রচারের জায়গা থেকে সেই আর্থসামাজিক জায়গাটা নেই বলে আমরা ফেসবুককে বা সোশ্যাল মিডিয়াকে হয়তো আমরা ব্যবহার করি এটা বলার জন্য যে আমি আগামী দিন এই নাটকের এই শো রয়েছে, আপনারা পারলে আসবেন, টিকিটের মূল্য এই। এবার বিষয়টা হচ্ছে আমরা এইটা নিয়ে সোশ্যাল মিডিয়াকে, আমাদের এই প্রজন্ম এইভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করবো, নাকি অনুপমের সঙ্গে কার বিয়ে হলো সেটাকে নিয়ে ব্যবহার করবো। এই বিষয়টা আমার মনে হয়েছে যে এইটা জানানোর একটা জায়গা আমি এখানে পেয়েছি বলার জন্য। এটা বলার মতন, আমি যদি শুধু বলে দিতে পারি বা আমার যদি মনে হয় যে আমি এই কথাটা জানাতে পারি, আমি যদি মনে করি যে এই কথাটা আমি বিশ্বাস করি বা না করি, সেটা যদি একবার তুল্যমূল্য বিচার আপনি করে নিতে পারেন। কারণ আমার কাছে
আমার কাছে সবকিছুই ভীষণভাবে মানে এই মুহূর্তে দাঁড়িয়ে পেনিট্রেট করছে আমাকে, এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক কিছু আমাকে ধাক্কা দিচ্ছে। যেমন আমি রিসেন্টলি আবার এখানে কিছুদিন আগে কালকেই পড়লাম যে আমেরিকান একজন মানে এয়ারফোর্সের একজন আর্মি অফিসার, সে নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। এবং সব থেকে প্যাথেটিক হচ্ছে যে সে যখন আগুনে পুড়ছে তার সামনে আমেরিকান একজন অফিসার বন্দুক নিয়ে তার দিকে তাক করেছেন, তিনি আবার কোনো মারাত্মক হয়ে উঠবেন না তো? মানে আগুনে জ্বলতে জ্বলতে তিনি হোয়াইট হাউসের দিকে হেঁটে যাবেন না তো? এবং তিনি জ্বলতে জ্বলতে বলছেন যে আমি এই ইসরায়েল প্যালেস্টাইনের উপর এই যে যা হচ্ছে আমি এটা মেনে নিতে পারছি না। তার বিরুদ্ধতার স্বর হচ্ছে এইটা। আমার বিরুদ্ধতার স্বর হচ্ছে আমার এটা আপনাকে জানানো, বলা। এইটুকু সুযোগ পেলাম, এটাই বলা, এইটুকু এই মাধ্যমে বলা, এই সময় দাঁড়িয়ে বলা, এই সময়কে এটা জানানো যেটা হচ্ছে, এটা হচ্ছে, এই ধরনের প্রতিবাদ হচ্ছে। আমি করতে পারবো না, আমি করার আমার সেই সাহস হয়তো নেই, কিন্তু আমাকে নাড়া দেয়। আমাকে সন্দেশখালী নিয়ে যেভাবে নাড়া দিচ্ছে, আমাকে কৃষক আন্দোলন নিয়ে যেভাবে নাড়া দিচ্ছে, আমাকে ইউক্রেন রাশিয়া যেভাবে নাড়া দিচ্ছে, মণিপুর নিয়ে যেভাবে নাড়া দিচ্ছে, নগ্ন করে হারাচ্ছে সেভাবে নাড়া দিচ্ছে, এই প্রত্যেকটা বিষয় আমাকে নাড়া দিচ্ছে। কিন্তু আমার প্রকাশ মাধ্যম, তাহলে আমি কিভাবে প্রকাশ করবো? আমার কি মাধ্যম আছে? এই যে সুযোগ পেলে আমি প্রকাশ করলাম। যদি আমি কোনোভাবে আমার কাজের মাধ্যমে প্রকাশ করতে বা আলোচনার মাধ্যমে প্রকাশ করতে পারি, আজকে যে মানুষেরা আমার কথা শুনছেন তারা হয়তো এর মধ্যে অনেকে আছেন যারা আমাকে টার্গেটও করে নিচ্ছে, ক্ষমতায় আসতে দাও, বুঝিয়ে দেবো, দেখিয়ে দেবো, করতে পারে। কিন্তু আমি গ্যালিলিওর মতো তাহলে একটা কথা বলবো যে আমি কিন্তু শেষ দিন পর্যন্ত অন্ধ হয়ে গিয়েও আমি গ্লোবের মধ্যে আমার ওই গবেষণার পত্র লুকিয়ে রেখে যাবো এবং আমি আমার শিষ্য বা আমার যদি কেউ থাকে পরজন, আমার শিশু সন্তান, তাকে বলে দেবো যে ওই চিঠিটা নিয়ে তুমি পার হয়ে যাও, তুমি আরেকটা দেশে জানিয়ে যাও যে কেউ একজন নিভৃত এই চর্চাটা করেছে। এইটা আমার কাজ, এটা আমি মনে করি। এই কথাগুলো আমি বলতে বলতে যেটা আরো আমার এখন আমার যেটা মনে হচ্ছে যে মানে এই যে একটা খুব ইন্টারেস্টিং কথা, মানে আব্দুল কাফি স্যার বলছেন যে মানে আমার বিরুদ্ধতার স্বরকে তুমি, মানে আমি হয়তো হাতে লাঠি তুলে দিতে পারবো না, কিন্তু আমার এই বিরোধিতা করার প্রকাশ ভঙ্গিমাকে তুমি কিন্তু কোনোভাবেই মানে এটা ভেবো না যে আমি হাতে অস্ত্র তুলে নিতে পারছি না বলে আমার তোমার প্রতি বিরোধিতা নেই। খুব একটা ইন্টারেস্টিং কথা বলেছেন উনি। বলছে চেয়ারে যদি একজন মানুষকে দড়ি দিয়ে বেঁধে রেখে জিজ্ঞেস করা হয় যে আপনাকে আমি তখনই স্বাধীনতা দেবো যদি আপনি আমার উপরে নৃশংস হন, নাহলে আপনি সারা জীবন এরকম দড়িতে বাধা থাকবেন এই চেয়ারে বসে। আপনি স্বাধীনতা তখনই পাবেন যদি আপনি যদি আপনাকে আহত করতে পারেন। এবার এখানে অনেক প্রশ্ন উঠে আসতে পারে যে কে কি করবেন না করবেন। আমি আমার কথা বলতে পারি, আমি এটুকু বলতে পারি যে আমি হয়তো স্বাধীনতা চাইবো, তার জন্য আমি দড়ি ছিঁড়ে বা আমাকে বলে আপনি খুলে দিন, আপনাকে আমি আহত করবো, কিন্তু আমার মধ্যে একটা রিপেন্টেন্স হবে, আমার মধ্যে একটা অনুশোচনা হবে, আমি এটা বাধ্য হলাম করতে, কারণ আমার না হলে এছাড়া কোনো স্বাধীনতা পাওয়ার উপায় নেই। তাহলে আমি ভালো মানুষের চর্চা হিসেবে ঠিক আছে, আমার কথা আব্দুল কাফি স্যার বলছে তাহলে আপনি ভালো মানুষের চর্চা হিসেবে ঠিক পথে আছেন। আপনি জানেন যে যদি রক্তপাত হয়, যদি আপনাকে হাতিয়ার তুলে নিতে হয়, তাহলে আগামী দিন কি ভয়াবহ অবস্থা গড়ে উঠতে পারে, চারপাশে কি ধরনের অবস্থা তৈরি হতে পারে সেটা আপনি জানেন। এইটুকু অনুশোচনা, এইটুকু রিপেন্টেন্স যদি আপনার মধ্যে হয়, তাহলে কোথাও একটা ভালো মানুষের প্র্যাকটিসে আপনি আছেন। আর যদি সেটা না হয় এই সময় দাঁড়িয়ে, তাহলে দ্বন্দ্ব আছে, তাহলে আপনি ভালো মানুষ নন। যদি পরিষ্কার একেবারে মানে যেন না করেই বলছি, তাহলে আপনি ভালো নন, কোনোভাবেই নন। এবারে তাহলে এই সময় আমাদের যে সময়, সেই সময় প্রজন্মের একটা অদ্ভুত একটা মানে একটা সুবিধা আছে আমি বলতে পারি। সেটা হচ্ছে এই সময় ও যেরকম ওর বাবার কথা বলছেন, আশিস স্যারের কথা বলছেন, আমাদের এই সময় আমরা খুবই প্রিভিলেজড বলে আমরা মনে করি, কারণ আমরা কাজ করছি কাদের সঙ্গে, যারা এই মুহূর্তে নতুন মঞ্চে পা দিচ্ছেন, আবার যারা আগের সময় দিগ্গজন বিদ্যুৎজন যারা রয়েছে, যারা জ্ঞানী গুণী শিল্পীরা রয়েছে। আমি সেখানে বেশ কয়েকজনের নাম বলতেই পারি যার সঙ্গে আমি কাজ করার সুযোগ পেয়েছি। তার মধ্যে আমি একজনের কথা বলবো, সেটা হচ্ছে দেবশঙ্কর হালদার স্যারের কথা বলবো, দেবুদার কথা বলবো। তবে দেবুদার কথা যাওয়ার আগে আমি এখানে মানে এটা আমি হয়তো এটা এই সুযোগ বলে নেওয়ার, তাই বলে নেওয়া খুব প্রয়োজন আছে। কারণ ওই যে বললাম যে আমি সবটাই পরে বুঝতে গেছি, পরে বুঝতে পেরেছি যে এইটা ঠিক বা এটা ভুল। এখানে আমার স্যার আছেন সৌমিত্র স্যার, তিনি আমাকে রবীন্দ্রভারতীতে পড়িয়েছেন। সেই সময় যে সময় উনি পড়াচ্ছেন আমাকে, সেই সময় আমি জানি না শব্দ চয়নটা ঠিক হবে কিনা, তবু বলছি আমি বেলাল্লাপানা করছি রবীন্দ্রভারতীতে।
আমি বুঝতেই পারিনি মানুষটার যে 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 পাহাড় সমান যে মানে একটা ব্যাপ্তি আছে, আমি বুঝতেই পারিনি। তো কিন্তু মানে আমি পরে বুঝেছি যে কাহনে যখন উনি বলছেন যে ফিজিক্যাল অ্যাক্টিং কি, সেটা বলতেই যখন উনি উৎপল দত্তের অভিনয়ের কথার উদাহরণ টেনে আনছেন, তখন যখন আমি ওটা বসে দেখছি, তখন আমি ওখানে বসে তাকে মানে আমি আপনাকে মানে আমি সরাসরি বলছি, তখন আমি আপনাকে ভিডিওতে দেখতে দেখতে আমি অনেকবার আমি মনে মনে আপনার কাছে ক্ষমা চেয়েছি, স্যার আমি আপনাকে বুঝতে পারি। যাই হোক, আমার কাছে এই সুযোগটা হলো যে যেভাবে স্যার আপনারা বেড়ে উঠেছেন বা আপনারা যেভাবে থিয়েটারকে দেখেছেন বা যেভাবে থিয়েটার করতে চেয়েছেন বা যে আদর্শ নিয়ে করেছেন, সেটা আমি কখনোই সেরকম কিছু ভাবনা নিয়ে আসিনি। আর এখন যখন বুঝতে পারি, তখন আর ছোটবেলাকে সরি আসলে আমি একটু ইমোশনাল মানুষ, সেটা হচ্ছে সেটা হচ্ছে আমি তখন এখন আর মানে নিজেকে ওইভাবে কিন্তু আমার আবার মনে হচ্ছে যে তোমার ছোটবেলাটা একটু অন্যরকম ছিল বলে সেটাই তোমার স্ট্রেংথ। হ্যাঁ, যাই হোক, মানে আমার কাছে আর গড়ে নেওয়ার সুবিধা নেই, তবে মিস করবো স্যার, মানে আমি আপনাদের লস ফর মি। না আমি 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 ভূমিসুতাকে একটা কথা জিজ্ঞেস করি, মানে এই কথাটা সেটা হচ্ছে এই সময়টা তুই কিভাবে দেখিস? তুই ধর একটা বড় সময় দিল্লিটা দেখেছিস, সর্বভারতীয় রাজনীতির চেহারাটা দেখেছিস, পশ্চিমবঙ্গের রাজনীতির চেহারা দেখছিস, তুই থিয়েটার করিস, তোরা যে থিয়েটারটা করিস সেই থিয়েটারের মধ্যে রাজনীতি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে আসে। তুই কিভাবে তোর সময়টাকে দেখিস, মানে যেটা এই সময় এই প্রজন্ম আছে, তোদের প্রজন্ম কিভাবে এই সময়টাকে দেখছে বা তুই কিভাবে দেখছিস? তুই বল না, তুই বল। কি করে দেখছি আমি এরকম ভাবে বলতে পারবো না, কিন্তু আমি এটা বলতে পারি যে আমি মুচিরামপুর অনেক আগে পড়েছিলাম, আর পরে ভাবছিলাম যে এটা কিভাবে করবো, এটা বাবা করলেই খুব ভালো হবে ব্যাপারটা, সেটা তারপরে ধীরে ধীরে চলে গেল। তারপর আমি যখন সেকেন্ড ইয়ারে, যেমন বলছিলাম যে আমাকে কাজ দিত না, তো সেকেন্ড ইয়ার শেষ হওয়ার পরে একটা ছুটি ছিল মাস দেড়েকে, তখন বাড়িতে এলাম, আসার পরে বাবা বললো যে যা তুই কর, দেখ যদি কিছু মনে হয় করবি। সেইভাবে মুচিরামপুরটা করা শুরু করলাম। আমি বুদ্ধর মতো একটু পরে বুঝি যে কেন এটা করছি, করতে করতে সেটা কোথাও একটা আসে বা করার পরে কেউ বললে তখন আমি একটু রিলেট করি যে এরকম কিছু একটা ঘটলো বোধহয়, মানে রিয়েলাইজ করি, রিলেটও করি না। তো আসলে হয়তো ওই সময় মুচিরামপুর করার ব্যাপারটা এই কারণেই ছিল যে এত কারাপশন, এবং যেভাবে আমি দেখতে পাচ্ছি, চোখের সামনে যেভাবে দেখতে পাচ্ছি, সেখানে সেই কারণেই মুচিরামপুরটা তখন হয়তো করা, কারণ তার আগেও পড়েছিলাম, কেন তখন করলাম না, সেটার কোনো উত্তর নেই আমার কাছে, কেন তখন করলাম না, তখন মানে সেই সময়ই আমি কেন করলাম। আরেকটা, আমি যেটা প্রথম নাটক করেছিলাম, পরিচালনার কাজ করেছিলাম,
সেটাতে আমাদের দলের মধ্যেই কিছু একটা ঘটেছিল, পুরোপুরি বলছি না। তো সেটা ঘটার জন্যই আমি একটা নাটক করলাম, মানে আমরাই করলাম বলি। তো সেই নাটকটা এরকম ছিল যে একটা দুষ্টু রাজা ছিল যে সবসময় ওই জমি নিয়ে নিত, লোকের বেশি করে খাটাতো। ঠিক রাজাও না, একটা বড় কেউ একজন, না রাজাই ছিল। তো সে ওই সমস্ত করাতো, তো গ্রামের লোকেদের খুব সমস্যা হতো। তারপরে একটি ছোট্ট বাচ্চা ছেলে, সে একটা মুভমেন্টকে লিড করে এবং করে মানে সেই রাজার থেকেও বড় একজন রাজার কাছে যায়, রাজা বা যাই হোক কেউ একজনের কাছে যায় এবং গ্রামের লোকেরা জিতে যায়। তো জেতার পরে তো সবাই বলে যে তাহলে তুমি এখন রাজা। তো তখন সেই বাচ্চা ছেলেটি বলে যে না, আমি রাজা হতে চাই না, কিন্তু যখন তোমাদের দরকার হবে আমাকে বলো। তো এটা করার পরে সবাই মানে অনেকেই বলেছিল যে এরকম তো হয় না, রাজা কাউকে হতেই হয়। তো তো আমার তো মনে হচ্ছিল যে রাজা হয়তো হতেই হয়, কিন্তু আমাকেই হতে হবে এমন কোনো মানে নেই। তো মানে সেই সময়ে দাঁড়িয়ে আমার যেটা মনে হয়েছিল সেটাই। আমি তখন ছোট ভাবে দেখেছিলাম, তারপর মুচিরাম যখন করলাম সেটা আরো অনেকের সাথে রিলেটেবল হলো, হয়তো সেটাও হতো। বা আমি খুব যে মানে একদম এই সময় এই মুহূর্তকে ভেবে খুব খুব কনসিয়াসলি ভেবে যখন আমি একটা কাজ করেছি সেটা প্যান্ডেমিক। সেটা লকডাউনের প্রথম 1 সপ্তাহ আমরা ঘরের মধ্যেই ছিলাম এবং মরে যাব এরকমই একটা ব্যাপার ছিল। এবং তারপর ওই 1 সপ্তাহ টিভি দেখার পর যে কোটি কোটি লোক মরে যাচ্ছে পৃথিবীতে, সবাই মরে যাচ্ছে আর তাদের কবর দেওয়ার জায়গা হচ্ছে না, এই যে একটা গল্পই বলছি, কারণ আমি জার্নালিজম নিয়েই পড়াশোনা করেছি এবং সেটা ভালো করেই পড়েছি। তো খবর কিভাবে তৈরি হয়, কে তৈরি করে, কেন তৈরি করে এবং খবরটা কেন 4 দিন পরে গায়েব হয়ে যায়, সেগুলো আমি জানি। এবং ওই ভাওতাবাজিটার জন্যই মনে হচ্ছিল যে ঠিক আছে এবার বুঝে গেছি কেসটা। তো আমরা ওই রকম বেরোতাম, দৌড়তে বেরোচ্ছি, পুলিশ ঠিক আছে দৌড়তে বেরোচ্ছি, কিছু অসুবিধা নেই। তো সেই রকম ভাবে এই দৌড়তে বেরোনো, তারপরে একটুখানি 1 ঘন্টা একটুখানি এক্সারসাইজ সবাই মিলে করছি, এরকম ভাবে সংস্কৃতি কেন্দ্রে যাওয়া হতো, ফেরত আসা হতো, এটা চলতো। চলতে চলতে 15ই অগাস্ট 14ই অগাস্ট রাতের বেলায় আমরা একটা পারফরমেন্স করি, 7.5 মিনিটের না 9.5 মিনিটের এরকম একটা করি। এবং সেটা হওয়ার পরে তারপরে আবার সেটাকে বড় করে করা হলো। মানে ধরুন তখন আমাদের কাছে 14-15 লোক আছে, যেই ওটা ঘটে গেল তারপর চাল ভেঙে পড়লো, উড়ে গেল, ওই কি যেন আমফান হলো। আমফান হওয়ার পর লোকজন এমনিই বেরিয়ে গেল, গ্রামের লোক এমনি বেরিয়ে গেল। আর তার আগে তো এমনিও মোটামুটি বেরোচ্ছিল, তাদের তো বসে খাওয়ার মতো অত সঞ্চয় নেই, তারা বেরিয়েইছে এবং তাদের কিছু হয়নি। তো যাকগে, তো তারপরে আমরা আরেকটা পারফরমেন্স করি, সেটাকেই বড় করে করি। সেটা খুব সময়কে ধরে করা এবং সময়ের সাথেই নাটকটা মরে গেল। তাই সময়কে ধরে করার একটা মানে চ্যালেঞ্জও আছে এবং সেটা সেই সময়তেই শেষ হয়ে যাবে যদি আমি শেক্সপিয়ার না হই। মানে আমি তো শেক্সপিয়ার নই, আমি এমন কিছু লিখতে বা তৈরি করতে পারিনি যেটা আরো অনেক বছর পরে গিয়েও সেটা কোনো না কোনোভাবে প্রাসঙ্গিক হবে। কিন্তু তাদেরকেই পড়ছি, তাদের কথা দেখছি, শুনছি এবং তাদের সেই আমার সাবকনশিয়াসে আছে এবং আমার করার মধ্য দিয়ে তাদেরই কিছু কিছু জিনিস কখনো আমি কনসিয়াসলি টুকেই দিচ্ছি বা কিছুকে যোগ করছি বা সব মিলিয়ে একটা ঘেটে দিচ্ছি বা নিজেই কিছু একটা তৈরি করছি, এরকম ভাবে পড়ছি। সব সময় আমার একটা জিনিস মনে হয়েছে যে বিভিন্ন রকম ভাবে নাটক করা যায়, তো সবটাই ঠিক, কোনোটাই একরকম একজন বলে দিলে মানবো না, মানে আমি তো মানবো না। তাই জন্য যেহেতু এনএসডিতে বিভিন্ন রকমের কাজ হতো, যে মানে এমন হয়েছে যে সকালবেলায় এরকম একটা ঘরের মধ্যে বসে রয়েছি, দরজা বন্ধ করে শুধু ডায়লগই বলে যাচ্ছি,
লাইট টাইট অফ, আজকে রাতে শো, আর খালি ডায়লগ বলছি। তো আমার হচ্ছে কি কি করছি এটা, সব বন্ধ করে খালি ডায়লগ বলছি, আমার পিচ ঠিক হচ্ছে আর এটা হচ্ছে আর ওটা হচ্ছে, আর এটা কি একটা বাজে নাটক করছি, ওটার কি দরকার ছিল, এরকমও মনে হয়েছে। যে মানে তার কোনো বক্তব্যই নেই সেরকমও মনে হয়েছে। আবার মানে এমনই ইনজেক্ট করা হয়েছে কোনো একটা প্রসেস, যে একটা নাটক তৈরি হওয়াটাই মানে নাটকের শুরু থেকে শেষ অবধি আমরাই করছি, সেখানে কেউ লিখে দেয়নি বা এটা বলতে হবে এটা তোমার সেট কিছু নেই, আমরাই পুরো ব্যাপারটাকে তৈরি করেছি। সেরকম ভাবে খুব পলিটিক্যালি আমি একটা কথাও বলেছি। তো এই বিভিন্ন রকম করার ফলে অনেক কিছুর সাথে সহমত হয়েছে, অনেক কিছুর সাথে হইওনি। তো এমন কিছু বলা যে বলাটা শাশ্বত, আমি জানি না কি আদৌ শাশ্বত, কিন্তু তবুও খুব খুব স্ট্রংলি বিলিভ করে কিছু বলা, যে বলাটা হয়তো তোমার সাথেও মিলবে কোনো না কোনো জায়গায়। এবার সেরকম কিছু করা মানে হ্যাঁ আমার তো এটাই মনে হয়, এবং খুব আর্টিস্টিক্যালি বলা। সেটা যদি না হয় তাহলে তো আমি নাটক করব না, মানে এমন কি করব যেটা কবিতাও হবে না বা নাচ হবে না। সেটা কেন নাটক হচ্ছে, নাটক হওয়ার তো কিছু কারণ থাকবে তো। আর সেটা লেকচার নয়, সেটা প্রোপাগান্ডাও নয়, সেটা এমন কি যেটা মূলগতভাবে কিছু বৈশিষ্ট্য রাখছে যেটাকে আমি নাটক বলছি, নয়তো আমি অন্য কিছুই বলতাম। সেটা তো করবই, এবং তার মধ্যে দিয়ে নিজের যা বলার সেটা বলবো, এইটাই আমি ভাবছি। এবং কি বলবো, আর কি বলবো, উত্তর হলো না, উত্তরটা হলো না। না, আরেকটা জিনিস বলবো, যে কারণে লকডাউনের পর থেকে আমি বেশ ঘেটে আছি এবং বিরক্ত আছি, যে কারণে আমি কিছু মানে এগোতে পারছি না, সত্যি সত্যি এগোতে পারছি না। মানে আমি দেখছি যে আমি যাদের উপরে ভরসা করছি তারা ঠিক এরকম ভাবে জীবনটাকে দেখছে না বা চাইছে না, তো আমি তাদেরকে প্রেশারও করতে পারছি না। তো সে তার মতো করে খুঁজে নিক কিছু। না আমি যদি বলি মানে আমি যদি বলি ইয়েসটা কেন করলি, ওই যে চুল কাটা, অনেক রকমের সমস্যা ছিল যেগুলো প্রসেসটা বললেই বোঝা যাবে, যে আমি ডায়েরি লিখি এবং সেখানে আমি ওই যে 5,000 টাকা দিয়েছিল সোলো করার জন্য, সেটার প্রথম ভাবনাটা ইয়েস ছিল। তো সেখানে লিখেছিলাম যে কি কি বিষয়ে আমার আপত্তি আছে বা কি কি আমি চাই, আমার দিদিমাকে আমি কিরকম দেখেছি, ঠাকুমাকে কিরকম দেখেছি, মাকে কিরকম দেখেছি, আমি নিজের ভেতরে কি কি দেখেছি, হ্যানা ত্যানা অনেক কিছু লিখেছি, এবং তারপরে সেটা থেকে পয়েন্ট আউট করেছিলাম যে এগুলো কি 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 নিয়ে আমি কিছু বলতে চাই। এবং দেখলাম যে এরকম সবকিছুই বলা হয় নাটকে, এগুলো সবই বলা হয়, এমন কিছুই আমি বলছি না যেটা আমি একদম নতুন কিছু একটা বললাম, এরকম কিছু নেই। তাহলে কিভাবে বলবো সেটা একটা বিষয় হলো। তো তখন আমার খুব ফিজিক্যাল থিয়েটারে আমি খুব আগ্রহী, এবং আমরা প্রচুর ক্লাস করছি, তখন সে বিশাল একটা ব্যাপার যে এটাকে তো এইভাবেই করব। তারপরে আবার একটুখানি পিছিয়ে গিয়ে ভাবলাম যে কেন, ওটা আমি শিখছি বলে আমাকে এক্ষুনি করে ফেলতে হবে এমন কোনো ব্যাপার আছে, সেটা তো ব্যাপার নেই। তারপর মনে হলো কথাটা বলাই দরকার, মানে এটা না বলে না, এটা বলবো, কথাটা যদি আমি বলি তখন কি রকম হবে। আর আরেকটা কথা ছিল যে আমার মনে হতো এবং আমাকে অনেকে বলতো যে তুই রিয়েলিস্টিক অ্যাক্টিং এ খুব ভালো নস, তুই এটা এই জগৎটা তুই বুঝিস না। তো আচ্ছা তাহলে বুঝি একটুখানি কিরকম ব্যাপারটা। তো আমাদের যেহেতু মানে অ্যাক্টিং এরই এক্সারসাইজ, মানে অ্যাক্টিং এরই সেটা পরীক্ষা, তো তাই জন্য আমি ওটাই নিলাম যে ঠিক আছে ওইভাবেই দেখি। তো একটা তো ওটা আমি ওইটা বুঝি না, ওটা পারি না, তাই সেটা দেখার জন্য। 2 নম্বর হচ্ছে এগুলো আমাকে বলতে হবে, এটা বুঝতে পারছি যে এটা ডিরেক্টলি বলা দরকার।
সেটা, এবং আমার কথাগুলোকে তো আমি 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 কি করে বলবো, তাই জন্য একটা চরিত্র খোঁজা দরকার যার মুখে আমি সব গুঁজে দেবো যে এটাও তুই বল, এটাও বল, এটাও বল, এটাও বল। তো সেই রকম ভাবে সেই চরিত্রটা ঠিক করে, এবং তাকে মোটামুটি যেটা মনে হচ্ছে একদম বাড়াবাড়ি হয়েছে, এটা তো একদমই ভীষণ ব্যক্তিগত ব্যাপার, তা সেগুলোকে একটু ছাটো, বা এটা খুব বায়াস হয়ে যাচ্ছে, বা এরকম ভাবে আরো কিছু লোকের সাথে কথা বলে যে দেখো এরকম ভাবছি, এটা কি এরকম লিখবো টিখবো। তো সেইভাবে ওটা তৈরি, এবং যখন পরীক্ষাটা হলো তখন যে আমাদের মেন্টর ছিল তাকে তো প্রায় আপনি প্লিজ দেখবেন না, মানে এটা কিছুই হচ্ছে না, আপনি ছেড়ে দিন বলে একটা করলাম, এবং তারপর মনে হয়েছে ওটা কিছু হয়নি, কারণ নাটকটা যেভাবে যেটা রিভিল শেষে হচ্ছে সেই রিভিলটা প্রথমেই হয়ে যায়, মানে নাটকের ডিজাইনটা পুরোই উল্টো ছিল। তো সেটা করে ফেললাম, তারপরে বাড়ি ফেরত এলাম, এসে সবাই বললো দেখি তুই কি করেছিলি সেটা দেখা, না খুব খারাপ হয়েছে, হবে না হবে না। তো তারা দেখলো, দেখে বললো না এটা তো ঠিকই আছে, এটা কর, খালি গল্পটা উল্টো করে বল। আচ্ছা, আবার ওটার কাজ চললো, করে তারপরে হলো ইয়েস। অনেক কিছু দেখেছি, মোলেস্ট হয়েছি, আরো সবসময় মনে হচ্ছে যে আমি যেটা আঁকি সেটা বোধহয়, বা আমি যেটা বলি, আমার যে স্টাইল বলার নাটকের, মানে যে আমার প্রকাশ ভঙ্গিটা তার প্রকাশ ভঙ্গির থেকে আলাদা বলে আমি কিরকম একটা, তো না সেটা তো নয়, কিন্তু সেই নয়ের বোধটা তো পরে আসে। আমি বুঝতে পারছি যে আমাকে আলাদা করা হচ্ছে কেন, কারণ আর 5 জন সেইভাবে বিষয়টাকে নিচ্ছে না, তাই তার জন্য তো আমি মানে কি বলবো, সেটার জন্য তো আমি নিজেকে খারাপ ভাবতে পারি না, বা তোমার বিষয়টা হালকা হয়ে যায় না। হ্যাঁ, না হালকা আমি আমি নিজেকে রেকগনাইজ করতে পারছি না, আমার ভ্যালিডেশনই হচ্ছে না, কারণ অন্য কেউ বলছে না। তো সেই জায়গা থেকে একটা বিষয় ছিল, এবং এমএসডি তেও সেটা অনেক রকম ভাবে বুঝেছি যে ভ্যালিডেশন পাওয়ার জন্য কি হতে হয়, এবং এই কারণেই আমার খুব ঝামেলা আছে যে মাসের জন্য নাটক করব কিনা, মাস যা চায় সেটা বলবো কিনা, মাস তো ভোট দেয়, তা তাদের কথা বলবো, সব কথা তারা যেটা চায় বলবো না, তো আমার কিছু একটা বক্তব্য আছে সেটাই বলবো, কিন্তু অন্যরকম ভাবে বলবো। এবার সেটাও হতে পারে যে আপনার সাথে মিলছে না, তাতেও কিছুই হবে না আমার, কারণ সত্যি আমি তো প্রথম নিজের জন্যই করছি, তারপরে কারোর ভালো লাগছে ভালো লাগছে না আলোচনা করছি, সেটা তো খুবই ভালো কথা। একটা নাটক দেখে সবাই বললো খুব ভালো হয়েছে, মোটেই নাটক ভালো হয়নি, কিছু ভাবেনি তো, আপনার খুব ভালো লেগে গেল, আপনার কোনো প্রশ্নই হলো না, তাহলে এটা কি মানে? সবকিছুতে হ্যাঁ বলে দেওয়ার তো কোনো মানে নেই। এবং এরকম এরকম নাটকই করি, মানে এরকম ভাবে ভাবি আর কি, নাটক করি এরকম না, এরকম ভাবে ভাবি, তো সেই ভাবনাটাই প্রতিফলিত হয় নাটকে। খুব সুন্দর একটা একটা শব্দ ব্যবহার করলো, রিয়েলিস্টিক অ্যাক্টিং। এইটা নিয়ে তুমি তো নিজে অভিনেতা, এবারে রিয়েলিস্টিক অ্যাক্টিং এর প্যারামিটার কি? মানে আমার কাছে যেটা রিয়েল তোমার কাছে সেটা আনরিয়েল মনেই হতে পারে। নাসিরউদ্দিন শাহ যেমন করে সেইটাই একমাত্র রিয়েলিস্টিক অ্যাক্টিং। মানে হ্যাঁ, এটা অনেক সময় মানে যখন অন্য নির্দেশকদের সঙ্গে তুমি কাজ করো তখন এরকম একটা প্রশ্ন আসে না যে তোমার রিয়েলিস্টিক হচ্ছে না ব্যাপারটা, মানে এইটার প্যারামিটারটা কি? দেখুন, না প্যারামিটার বলতে গেলে এখনো তো আমি খোঁজের মধ্যে রয়েছি, আমি তো এখনো তো নিজেই আমি যেটা বলছিলাম যে আমি অবশ্যই শুরুতে এটা বলার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি ইমোশনাল হয়ে গেছিলাম, কারণ স্যার সামনে ছিলেন, অনেকদিন পর বলার একটা সুযোগ হলো, তাই যাই হোক আমি প্রশ্নের উত্তরে ফিরে আসি। সেটা হচ্ছে যে এই যে আমি বলছি যে আমি আমার নিজের কাজ নিয়ে সন্দেহ প্রকাশ করছি, কেন প্রকাশ করছি, কারণ এই একটাই বিষয়, হোয়াট ইজ দ্য প্যারামিটার অফ রিয়েলিস্টিক অ্যাক্টিং। তারপরে যদি তুমি আমাকে বলো যে তোমার কি কেউ আছেন যাকে দেখে তুমি ভাবো যে এই লোকটা ঈশ্বরকে ছুঁয়েছেন অভিনয়, তাকে আছেন, ইরফান খান আছেন, ও যেরকম নাসিরউদ্দিন শাহর কথা বলে, আমি ইরফান খানের কথা বলতে পারি। ওটা প্যারামিটার, ওটা ওর রেসপেক্টে মাপা হচ্ছে। হ্যাঁ, মানে একটা ব্যাপার আছে। আমি বলতে চাইছি যে এবার তার থিয়েটার আমি দেখিনি, থিয়েটারের কথা, থিয়েটারের সঙ্গে কিন্তু সিনেমার মাধ্যমে অভিনয় কোনোভাবে মেলানো যাবে না, ঠিক আছে?
আপনি যদি থিয়েটারে অভিনেতা হিসেবে বা একজন থিয়েটারের কর্মী হিসেবে বা একজন প্রফেশনাল আর্টিস্ট হিসেবে টিকে থাকার কথা বলেন, তাহলে তার একজন প্যারামিটার একজন সেট করে দিয়েছেন, সেটা হচ্ছে দেবশঙ্কর হালদার। কারণ আমার চোখে তিনি শেষ তারা থিয়েটারের জন্য। থিয়েটারের জন্য দ্য লাস্ট স্টার অফ স্টার্স যদি হয় তাহলে তিনি সেই। গৌতম হালদারও আছেন। এবার আমি ওর সঙ্গে বেশি সময় কাটিয়েছি, তার কথা বলতে পারি আর কি, যে তিনি সব দিক থেকে সেট করে দিয়েছেন। তিনি এখন ভালো মন্দের ঊর্ধ্বে উঠে গেছেন, ঈশ্বরের মতো ওয়াইজ পার্সন। তাকে আমি সামনে থেকে অনেকটা দেখার সুযোগ পেয়েছি। আমার মনে হয় পথে হেঁটে যাওয়া উচিত, যেটা আমি ওটাই তখন বলতে গিয়ে আটকে গেলাম, যে দেবুদা আমাকে এটাই বলেছেন যে পথে হেঁটে যাও, পথে হাঁটতে থাকো, হোঁচট খাবে, হোঁচট খাবে। এবার হোঁচট খেতে 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 আরেকটা যেটা বিষয় করা যেতে পারে সেটা হচ্ছে সৎ থাকা, রক্ত ঘাম সবটা দিয়ে সৎ থাকা। তুমি যেটা বিশ্বাস করছো সেটা সবটা সততার সঙ্গে প্রকাশ করো। হ্যাঁ, এবার তার জন্যই তো এবার যেটা বিষয় সেটা হচ্ছে যে তোমাকে একজন প্রফেশনাল অ্যাক্টর হিসেবে সিলেক্ট করছেন যে তুমি আমার দলে এসে কাজ করো। তার মানে তিনি বুঝেছেন যে তুমি এত বছর ধরে যে কাজটা করছো তার সেটার সঙ্গে যে এখন কাজ করতে এসেছে আমার দলে তার মধ্যে কিছু ফারাক আছে। তাহলে তুমি এসে কাজ করো, আদান প্রদান হোক, সেও শিখুক তুমিও শিখো। তাহলে তুমি এখন যেটা করছো সেটা কিছু তো অন্তত পক্ষে শিখেছো, বা কিছু তো একটা করছো যেটা সৎ। সেটা করতে করতে আবার সেই ডিরেক্টরের সঙ্গে কাজ করতে গিয়ে, ধরো তোমার সঙ্গে কাজ করতে গিয়ে তুমি আমাকে এমন একটা অ্যাপ্রোচে অভিনয়টা করালে যেখানে আমি আবার একটা নতুন দরজা খুঁজে পেলাম। রিয়েলিস্টিক অ্যাক্টিং এর যদি প্যারামিটার যদি বলা যায় তাহলে খুব এটা অনেস্টলি বলা যেতে পারে যে নাটকের শুরু থেকে নাটকের শেষ পর্যন্ত সৎ থাকো, যতটা পারবে সৎ থাকো, যতটা পারবে কনসেন্ট্রেট করো ওই পার্টিকুলার টাইমে, যতটা পারবে তুমি ওই মোমেন্টে ওইখানে ওই স্টেজে তোমার কো-অ্যাক্টরদের সঙ্গে সৎ থাকো, বিনয়ী হও, এবং প্রমাণ করার জন্য বলছি না যে কিছু প্রমাণ করার জন্য যাও, প্রমাণ না, নিজের সঙ্গে দ্বন্দ্ব চলুক এবং ক্রমাগত প্রশ্ন হোক সংলাপ বলার পরে যেটা ঠিক বলা হলো কি ঠিক বলা হলো, ওই করতে 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 কিছু একটা হবে। এটা খুব ভালো এবং একটা মজার বিষয়। এইবার এইখান থেকে আমি অ্যালাইড একটা ব্যাপারে চলে যাচ্ছি, সেটা হচ্ছে ধরো এইবার তুমি হচ্ছ ডিরেক্টর, এবার তুমি একটা স্ক্রিপ্টকে মোটামুটি 2 বছর 2.5 বছর বা 1 মাস 2 মাস যে সময় ধরে যাপন করেছো যে স্ক্রিপ্টটাকে, এবার তুমি তোমার অভিনেতাদেরকে চুজ করলে যে এই অভিনেতা আমাদের অভিনয়ের করবে আমার এই স্ক্রিপ্টে। এইবার যখন তুমি অভিনয় করাতে যাচ্ছ, ধরে নিলাম সেইখানে তুমি অভিনয়ের কিছু কিছু প্যারামিটার সেট করেছো। এইবার একটা নির্দেশক হিসেবে এই পেশেন্সটা কতটা ইম্পর্টেন্ট, যে যারা ধরো নতুন আসছে থিয়েটারটা করতে, তুমি যেরকম পথ চলতে গেছো, যাওয়ার পরে একটা সময় তুমি বাউন্ডারি ব্রেক করেছো। এই যে বারবার করে বলছো যে আমি একটা করেছি, এবার আমি আমার নিজের বাউন্ডারিটা ব্রেক করে আর একটা নতুন বাউন্ডারিতে ঢুকতে যাচ্ছি, তাহলে আমার স্প্যানটা আরো বড় হয়। এই রকম জায়গাতে যখন কোনো নতুন ধরো অভিনেতা তোমার সঙ্গে কাজ করতে এলো, তুমি সেখানে নির্দেশক, এইবার তোমার একটা চরিত্রের প্রতি একটা অভিনয়ের প্যারামিটার সেট করা রয়েছে। এইবার তাকে এই যে নতুন প্রজন্মকে থিয়েটারে ইন্টারেস্টেড করানোর জন্য কোথায় এই বিশ্বাস, এই ভরসার জায়গাটা কিভাবে তৈরি করা যেতে পারে আর কি বলে তোমার মনে হয়? দুজনকে আমি প্রশ্নটা যদি করি আর কি, বা যে কেউ আর কি। না, আমি ওটাই বলছিলাম যে এই সময়টা খুব অদ্ভুত সময়। এই এখনকার যারা থিয়েটার করতে আসছেন সেটা ওটাই আমি বলার চেষ্টা করছিলাম, যে এই সময়টাকে যদি আমি বলতে পারি একই সঙ্গে প্রবল সম্ভাবনাময় সময়, আবার একই সঙ্গে সব থেকে ধ্বংস হয়ে যাওয়া অন্ধকার সময়। এই দুটো পরস্পর একটা বিরোধের একটা অভিঘাত চলছে ক্রমাগত। এবার বিষয়টা হচ্ছে কে কাকে নমিনেট করবে, তা হচ্ছে আসল লড়াই। ঠিক আছে, এই সময় যারা থিয়েটার করতে আসছেন তারা ইন্টারেস্ট গ্রো কিভাবে করবেন থিয়েটারে, এটা সেই ঠিক করবে। এটা যেভাবে আমি ঠিক করেছি, যেভাবে আমার ব্যাকগ্রাউন্ডে কেউ থিয়েটার করেনি, আজীবন কেউ এসব কাজ করেনি, কোনোভাবে টিকে গেছি, কোনোভাবে করছি, এখন হচ্ছি, পরে না হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত যে করছি, যে বোধের অদল বদল ঘটছে, পরিবর্তন ঘটছে, এর
প্যারামিটার বা এর যে প্র্যাকটিস সেটা আমি করেছি, সেটা আমি তৈরি করেছি, সেটা আমার মতন করে আমি সেটাকে বুঝেছি। কখন কোথায় থাকবো, কখন কোথায় থাকবো না, কোন দিকে যাবো আর কোন দিকে যাবো না, সেটা আমি ঠিক করেছি। একজন অভিনেতা যদি বুঝতে পারেন কোনো ডিরেক্টরের সঙ্গে কাজ করতে গিয়ে যে সে অভিনয় করানোর সময় সে বলছে যে, আমি যদি অভিনেত্রীর কথা বলি, অভিনেত্রীর কথা বলি, সে যদি বুঝতে পারেন যে সে ডিরেক্টর কাজ করানোর সময় এমন কিছু বলছেন যেটা 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 স্বাভাবিক নয়, যেটা তিনি হয়তো শুরু থেকেই মানে তিনি হয়তো জাস্ট মঞ্চে ঢুকলেন আর কি, সবে এসে দাঁড়িয়েছে, সেখানেই তাকে যদি তাকে অপমান করা শুরু হয়েছে, সেখানে যদি তার আত্মবিশ্বাসকে ভেঙে দেওয়া শুরু হয়েছে, তাহলে তার থিয়েটারের প্রতি এক ধরনের দৃষ্টিকোণ জন্মাবে। তখন সে থিয়েটারকে ইউজ করবে, মানে থিয়েটার ইউজ করে মিডিয়ার কাজের জন্য থিয়েটার করবে, নাকি থিয়েটারটা করার জন্য থিয়েটার করবে এবং সবকিছু করার পরেও থিয়েটারে থেকে যাবে, তার একটা জার্নি তৈরি হয়। এবার আমি বলছি এইটা উপভোগ করার পরেও একজন অভিনেতা সেই নির্দেশকের কাছে সেটা উপভোগ করার পরেও সে যদি ওই যে বললাম পথে হাঁটা ছাড়লে হবে না, সে যদি ভাবে যে আরেকটু খুঁজে দেখি, আরেকটু বেরিয়ে দেখি, আচ্ছা ওই মানুষটা কিরকম, এই মহিলাটি কিরকম, এর সান্নিধ্যে যাই। আমি বলছি আমি হাঁটা থামাচ্ছি না, আমি বুঝতে পেরেছি ঘরটা অন্ধকার, এই ঘরটা প্রচন্ড অন্ধকার, এই ঘরে প্রচন্ড বাজে গন্ধ, আমার পক্ষে থাকা সম্ভব নয়, তাহলে আমি তো বেরোবো ঘর থেকে, বেরিয়ে আমি তো আরো 4টে দরজা দেখবো কি রয়েছে, কোথায় আছে, কিভাবে আছে, একটা না একটা সঠিক দরজা খুলবে। এবার সেটা সে তখনই খুঁজতে পারবে যখন সে ক্রমাগত পথে হাঁটতে থাকবে। আমি দৌড়তেও বলছি না, বসেও যেতে বলছি না, আমি হাঁটার কথা বলছি। ব্যথা পাবে, কিছুক্ষণ থমকে যাবে, ভাববে, বেরিয়ে যাবে, আবার আসবে, আবার সে হাঁটা শুরু করবে। এইভাবে দেখা যেতে পারে। আর দেখো আমার কথা যদি বলো নির্দেশনা হিসেবে, ধরো তুমি ঠিক করলে বা তুমি সুযোগ পেলে বা তুমি 2-3 মাস ভাবলে, 2-3 মাস একটা স্ক্রিপ্ট নিয়ে ভাবার সময় নেই, সেই সময়টাই তুমি এখন প্রোডাকশন তো 14-15 দিন হয়, 10 দিনও হয়। আর আমি মানে যদি খুব মানে কোরআন কোট বলি, আমি ভারতের সঙ্গীত, আমাকে খুব সুযোগ দিলে তবে গিয়ে করা। কেন আমার নিতান্ত আমি বললাম যে বিপ্লব বন্দ্যোপাধ্যায়, যিনি আমাকে এখনো স্নেহ করে যাচ্ছেন, এখন তিনি টেনে যাচ্ছেন, এখন যিনি কাজ করাচ্ছেন আমাকে দিয়ে, তিনি সেই সাহস দেখিয়েছেন। এবার তিনি ঠিক করেছেন না বেঠিক করেছেন সেটা অন্তরালে তুমি গিয়ে ধরো, তাকে জিজ্ঞেস করো। এবার তার মতন সুযোগ কে দেবেন, কোথায় দেবেন, কিভাবে দেবেন, কিন্তু আমি তার জন্য মানে চিন্তিত নই একবারে। তুমি বললে তাই বলছি যে ওই নির্বাচন করা, 2 মাস ভাবা, ওটাকে নিয়ে প্র্যাকটিস করা, আমি ওই ভাবনা চিন্তা বা ওই প্যারামিটার বা ওই গণ্ডির মধ্যেই নেই। আমার এখন শুধু প্র্যাকটিসটা হচ্ছে বা আমার ভাবনা চিন্তাটা হচ্ছে যে ওই দেশ পত্রিকায় টিভির অবগুণ্ঠনে বলে একটি লেখা মানে ক্রমবর্ধমানে প্রকাশিত হচ্ছে, সেখানে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের বাড়ি তৈরি করতে গিয়ে তার যা যা যন্ত্রণা, যা যা তাকে ফেস করতে হচ্ছে, সেটা নিয়ে একটা আলোচনা, তিনি সেখানে লিখছেন যে প্রতিকূল অবস্থায় আমাকে অনুকূল কাজের দিকে সাহস জুগিয়ে যাচ্ছে। তো এই সময় বা এই পরিস্থিতিতে আমার সঙ্গে যা যা হয়ে ওঠা উচিত বলে আমি মনে করছি, কিন্তু হচ্ছে না, কিন্তু আমাকে এটাই ইন্সপিরেশন দিচ্ছে। আমার মনে হচ্ছে যে আমি আরো লড়বো, আরো করবো, যাতে একদিন আশিস দা ওকে না বলে আমাকে বলে যে উদ্দেশ্যে বিয়ে করো। কথাই আছে, ওয়ার্স্ট টাইম ইজ দ্য বেস্ট টাইম, ওয়ার্স্ট টাইম ইজ দ্য বেস্ট টাইম, এর বলাই আছে না। আমার এটাই প্রশ্ন যে অল্প দিনে, ধরো আমরা যখন আমি ছোটবেলা থেকে থিয়েটার করছি, আমার প্রসেসিংটা হচ্ছে যে একটা নাটক মিনিমাম 6 মাস, হ্যাঁ, সেটা নিয়ে একটা বাচিক চলবে, সিটিং রিহার্সাল চলবে, তারপর সেটা 3 মাস, ধরো 3 মাস শুধু বাচিক নিয়েই চললো, যে কোথায় মডিউলেশন হবে, কোন জায়গাটা দূর কিভাবে বলবো, এই নিয়েই চললো, তারপর ওটা স্টেজে। এবার এখন গিয়ে সমস্যা হচ্ছে যে সেটা আমাকে 15 দিনের মধ্যেই পুরো নাটক রেডি করতে হচ্ছে, মানে 2 ঘন্টার নাটক। তো অভিনেতা হিসেবে আমার মনে হয় যে তৈরি হওয়ার সময়টা কিভাবে পাওয়া যায়,
হোমওয়ার্ক তো ডেফিনেটলি করব, কিন্তু একটা ভাবনা চিন্তা গ্রো করে তো মাথার মধ্যে। তাহলে আমি আমার বেস্টটুকু প্রথম শোতেই দিতে পারছি না। একটা শো 10-12টা শো হয়ে যাওয়ার পর আমি নিজেকে একটু করে ডেভেলপ করতে পারছি। তো এটাও এই প্রজন্মের জন্য অভিনেতা তৈরি হওয়া, হ্যাঁ সেটা কিভাবে পসিবল? যারা তৈরি হয়ে গেছে, ধরো তোমরা তৈরি হয়ে গেছো ছোটবেলা থেকে, আমি তোমাদের কথা বলছি না, ধরো ছোটরা, তারা কিভাবে তৈরি হবে? তারা তো এখনো এই প্রসেসিং এর মধ্যে কাজ করছে। যখন এই বড়দের থিয়েটার করতে আসবে তখন দেখবে যে এই প্রসেসিং, তাহলে মানে সেই তৈরি হওয়াটা কিভাবে হবে? দেখো আমি খুব প্র্যাকটিক্যাল আমি চিন্তা করি। একটা কথা বলি, আমার মনে হয় এই প্রসঙ্গটা যেটা বললো, আমি জাস্ট বলছি, মিনার্ভা থিয়েটারে অরুণ স্যারের একটা এরকম দীর্ঘ আমাদের 2 মাসের একটি ক্লাস ছিল। আমার মনে হয় সেই অভিজ্ঞতাটা একটু বললে ওর হয়তো সুবিধা হবে বা আমাদের। হ্যাঁ, সেটা মিনার্ভা থিয়েটারে সম্ভব ছিল এই কারণে, কারণ মিনার্ভা থিয়েটার একটা প্রতিষ্ঠান যেটা সরকারি অনুদানে চলে, তার জন্য এটা সম্ভব হয়েছিল। যদিও তার জন্য অরুণ স্যারকে অনেক অপমানিত হতে হয়েছে সেই প্রসেসটা চলাকালীন। যদি সেই তার সেটা এখনো শোনা যায়, আমার কাছ থেকেও শোনা যেতে পারে ব্যক্তিগতভাবে, তার জন্য একটা ওই যা হয় আর কি, কমিটি ওরিয়েন্টেড যে ধরনের, ওইদিকে আর যাচ্ছি না, সে তো জায়গাতেই আছে। এবার বিষয়টা হচ্ছে নির্মাল মুখোপাধ্যায় এই সময় একজন খুবই নাম করা একজন লেখক, কবি, গদ্য লিখছেন। তার একটা ইন্টারভিউ আছে দেবশঙ্কর হালদারকে নিয়ে। দেবুদাকে একটা প্রশ্ন করা যে আপনি এত ফ্রিল্যান্স অভিনয় করেন, এত অভিনয় করেন, কি করে পারেন এত করতে? বলে দেখো, আমি যখন বাড়ি ফিরি, আমার মায়ের সাথে কথা বলি, আমার ছেলের সাথে কথা বলি, আমার বউয়ের সাথে কথা বলি, আমার বাড়ির কাজের মানুষটার সাথে কথা বলি, প্রত্যেক সময় আমার ভূমিকা তো আলাদা। তো আমার যদি এই ভূমিকাতে অসুবিধা না হয়, তাহলে আমার ওই ভূমিকাতে কি করে অসুবিধা হবে? এত ফ্রিল্যান্স অভিনয় করতে কিসের সমস্যা হবে? আর রবীন্দ্রনাথ জীবন স্মৃতিতে বলছেন যে আমি একটা পার্টিকুলার দিনের পর থেকে সূর্য ওঠা, আমি সূর্যের ওঠার আগে উঠেছি ঘুম থেকে, জীবনের শেষ দিন পর্যন্ত করে গেছি, করে যাওয়ার চেষ্টা করেছি। সম্ভব। আর্থসামাজিক কারণে এখন 15-20 দিনের নাটক ওঠে ঠিকই, তোমার উপরে এবার লড়াইটা অবশ্যই বেড়েছে। যেভাবে তোমার বাজারের দর বেড়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে, তোমার হাতে আছে, করতে পারো চাইলে। তুমি যদি এবার লক্ষ্য করে দেখো, আমি যেটা ওই কিছুক্ষণ আগে এটা বলার চেষ্টা করছিলাম, যে সোশ্যাল মিডিয়াকে আমরা কিভাবে ব্যবহার করব, কতটুকু ব্যবহার করব, কতটুকু তার ইউটিলাইজেশন করব, ডিপেন্ড করছে আমার উপরে। নয়েজ প্রচুর আছে, প্রচুর হাতছানি আছে, প্রচুর বই আছে, প্রচুর কথা আছে, প্রচুর আলোচনা আছে, প্রচুর ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা রয়েছে। বিষয়টা হচ্ছে তুমি কোন সময়টা তোমার জন্য দিচ্ছ। তুমি যদি ভালো করে ভেবে দেখো, যদি 2-3 মাস ধরে একটা নাটক গড়ে ওঠার মধ্যে একটা অসুবিধাও আছে। 3 মাস পর তো না, এই প্রসেসিংটা নিয়ে আমার অসুবিধা নেই। আমার অসুবিধা হচ্ছে যে যারা ধরো আর্ন করা, যারা অভিনয় করতে এসেছে, সব ধরো 30 বছর বয়স, তার মনে হয়েছে যে আমি অভিনয়টা নিয়ে এগোবো, হ্যাঁ, তার তো ব্যাক স্টেজে অর্ধেক সময় কেটে যাবে, কারণ তো স্টেজে অভিনয় করার মতো তার দক্ষতাই তৈরি নেই, মানে দক্ষতাই নেই, প্লাস মানে যে অনুশীলন দরকার, মানে আমি বাড়িতে মা ভাত খাবো যেভাবে বলি, সেটা স্টেজে বলতে গিয়ে সে ফাম্বল করছে। তো সেই অনুশীলনটার সময়টা কি করে পাবে? মানে তার তো মানে অর্ধেক বয়স কেটে যাবে হচ্ছে ব্যাক স্টেজেই, বা কোরিওগ্রাফি করতে। আমি বলছি না, লঘু করছি না ওই বিষয়টাকে, কিন্তু সে একটা মূল চরিত্র অভিনয় কখন করছে? চরিত্রের যাপনের কথা বলতে চাইছি। তোমার পছন্দের তৈরি হওয়ার কথা বলছেন। পছন্দের খাবার অনেক কিছু আছে, যেমন একটা বলো। রুটি। কখন বুঝতে পারলে রুটি তোমার পছন্দের খাবার? কোন সময়? যখন খুব কাজে থাকি, খুব খিদে পেয়েছে, বাড়িতে এসে রুটিটা খেয়ে মনে হয় একটু তৃপ্তি লাগবে। সেটা তুমি বুঝতে পেরেছো তো? হ্যাঁ, আমি বুঝতে। না, আমি বলেছি বলে তো হয়নি। না, অনুশীলন তোমাকে খুঁজে নিতে হবে। তুমি কোন সময় অনুশীলন করবে এবং কিভাবে করবে, কোথা থেকে করবে। এই যে আমি যে কথাটা বলছিলাম, যে 15 আমার ইউনিভার্সিটি ছাড়া 10-12 বছর পরে আমার মনে হচ্ছে স্যার যে কথাগুলো বলতেন, যেভাবে ক্লাস নিতেন, বা দিদিয়ান স্যার যা ক্লাস নিয়েছিলেন, বা আরো যারা ছিলেন দিগ্গজ মানুষেরা, বা এই দেবেশ রায়চৌধুরী ওপরে লুকিয়ে বসে আছেন, তাই করেন উনি যখন আমাদের রিহার্সাল চলছে কোয়ারেন্টাইন নাটকের, এটা আমার কাছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের মতন যে তিনি কাজ করার জন্য রাজি হয়েছেন। তিনি নিরঞ্জন সদনে গরমের মধ্যে ওই কোণার মধ্যে বসে চেয়ারে, ওইখানেই অন্ধকারে 2টো চেয়ার নিয়ে বসে ওখানে চেঞ্জ করছেন। ওখানে কিছু খাবার খাবে? না আমার কিছু লাগবে না, আমার কি আছে, কোনো চাহিদা নেই, কোনো ডিমান্ড নেই। আমি ওটাই বললাম, তোমার উপর নির্ভর করছে তুমি ব্যাক স্টেজ কাজ করতে করতে ওই দেবেশদাকে দেখে নিচ্ছ কিনা, যে একজন আর্টিস্ট আসছেন, তিনি বলছেন গ্রিন রুমটা কোথায়, ঠান্ডা এটা কোক আছে, তাকেও দেখছো,
আর ওই মানুষটাকেও দেখছো, দেবেশদার মতন মানুষকে যে ঘামের মধ্যে ওখানে চুপচাপ বসে আছে, মশা নেই, মশা আছে, ফ্যান নেই, গরম অন্ধকার, তুমি কোন দিকে যাবে? ওটাই বললাম, এই যে সময়টা, এই সময়টা একই সঙ্গে অনেক সম্ভাবনাময় সময়, আবার একই সঙ্গে এই সময়টা অন্ধকার সময়, যে দুটো চরম বিরোধ চলছে এই সময়, যেখানে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া, যেখানে সে প্রায় বিক্রি হচ্ছে। এবার যারা এই স্বতন্ত্রভাবে কাজ করছে ইউটিউবে, রমেশ কুমার আছেন, ধ্রুব রাঠি আছেন, এবার তোমাকে বেছে নিতে হবে, তুমি ধ্রুব রাঠির ভিডিওটাই কি রাত্রিবেলা অনুশীলনের পর বাড়িতে গিয়ে দেখবে, নাকি তুমি জওয়ান দেখবে, যেটা দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিন্তু জরমের মতন মানুষ বাজপেয়ীর ছবি পুরস্কার পাচ্ছেন না। তুমি কোনটা দ্বারা এন্টারটেইন হবে নির্ভর করছে তোমার উপর। তোমার কাছে ইউটিউবে ঠিক যেভাবে 10 দিনে রোগা হন বলে প্রক্রিয়ার ভিডিও পাবে, তুমি ইউটিউবে বিখ্যাত মানুষের ছবি, বিখ্যাত মানুষের এক্সারসাইজের প্রসেস, বিখ্যাত মানুষের থিয়েটার নিয়ে বক্তৃতা, আলোচনা, পডকাস্ট সব রয়েছে। তোমার যদি মনে হয় যে তুমি দিগ্ভ্রান্ত, বুঝতে পারছো না যে আমি তো ব্যাক স্টেজে আছি, কিন্তু আমি তো শিখতে চাই, একটা পারফরমেন্স নিভৃতে তৈরি করো। দলের কর্মধারকে এসে বলো আমি দেখাতে চাই, কাউকে দেখতে হবে না। আপনারা সন্ধ্যাবেলায় দলের ঘরে বসেন তো, মুড়ি খেতে দেখুন আমি করে দেখাচ্ছি। স্টান্ট করে দাও, হতভম্ব করে দাও, মাটির ভেতরে পাইপ ঢুকিয়ে চুষে বার করে আনো। দেখবেন না মানে দেখতেই হবে আমাকে। এই অ্যাগ্রেশনটা তোমাকে তৈরি করতে হবে। কি করে করবে তোমাকেই খুঁজতে হবে। দুদিকেই পথ আছে, একটা গ্রিন রুমে ভালো এসি গ্রিন রুম আছে, আর একটা অন্ধকারে বসে ওই লোকটা স্ক্রিপ্ট দেখছে বসে। কোন দিকে যাবে? ওই আনন্দটা ওই সাময়িক সুখটার জন্য যাবে, নাকি ওই কষ্টটা বা ওই পরিশ্রমের দিকে যাবে? আমি উত্তর দিতে পারলাম কিনা জানি না। ভবিষ্যতে তুমি না একটা প্রশ্ন করেছিল ওই নির্দেশক হিসেবে অভিনেতা, যে তুই এই সময় অভিনেতাদের কিভাবে থিয়েটারের প্রতি আগ্রহী করে প্রসেসের এই আমি একটু দিলে হ্যাঁ আমিও ধীরে ধীরে এটা প্রশ্নটা আমারও ঠিক তখন একটা অন্য প্রশ্ন। হ্যাঁ আর কারো যদি কিছু বিয়ালির প্রশ্নটা না বিয়ারের প্রশ্নটা আমার ও যেটা বলেছিল হ্যাঁ একক কিছু। আচ্ছা, একটা প্রশ্ন আমার হচ্ছে, মানে আমি তার আগে জাস্ট 10 সেকেন্ড নিয়ে বলবো বিষয়টা। ঠিক মাধ্যমিকের সময় স্কুলে সরস্বতী পুজোতে খাওয়া দাওয়া হচ্ছিলো, খেতে খেতে পাশের এক বন্ধুকে বলেছিলাম, আমাদের স্কুলে রান্নাঘাটে পালচৌধুরী স্কুল, সেখানে প্রচুর মানে প্রত্যেক 5 সেপ্টেম্বরে অনেক নাটক হবে, মানে একটা করে নাটক স্কুল থেকে করানো হয়, যেটা স্টুডেন্টরা সিনিয়র দাদার এসে করাতো। তাই সেখানে দেখতাম যে ওটা হতো, নাটক দেখতাম। এবং মাধ্যমিকের সময় এসে খেতে খেতে বললাম, বুঝলি ভাই, এমন একটা নাটক লিখতে হবে এবং করতে হবে সবাইকে পাল্টে দেওয়া যাবে, ঠিক আছে? ওই বন্ধু না জাস্ট এরকম চাটতে হাঁটতে বলো, দেখ ভাই তুই যে নাটকটা করবি এবং যারা দেখতে আসবে তারা অলরেডি সেটা জানে, সুতরাং আলাদা করে বিশেষ কিছু করে কিছু হবে না। এবার আমিও দেখতে পাচ্ছি আমার এখানে যারা আছে চারপাশে, বা এই যে এখানে যারা আছে, আপনারা দুজন, বা আমি নির্দেশক হিসেবেই বলবো, এখানে 3 জনই নির্দেশনা করছেন। তো সুতরাং নির্দেশক ময়ূকদা, নির্দেশক ভূমিষ্যতা এবং নির্দেশক বুদ্ধদেবকে প্রশ্ন আমার এটা, যে কেন করছি থিয়েটারটা? আপনারা যাদেরকে দেখাচ্ছেন বা আমরা যারা দেখছি, আমরা জানি রাজনীতির অবস্থা জানি, এবং আপনি যেখানে যেটা করবেন, যেটা লিখবেন, যেটা বলবেন, সেটা আমরা যারা দেখছি তারা করছি। একমাত্র ব্যতিক্রম আমার ব্যক্তিগত জীবনে, সেটা হচ্ছে সৌমিত্র আঙ্কেল, যিনি ওই সব কিছুকে বাদ দিয়ে বাইরে গেছেন কিছু সহজ কথা সহজ করে যারা বোঝেননি তাদেরকে বলার জন্য। কিন্তু আমরা যারা যেই নাটকের মধ্যে দিয়ে যাচ্ছি বা যেই যাপন করছি বা যেটা বলতে চাইছি, যাদের মোট কথা আমি কবিতা যাদেরকে শোনাচ্ছি, তারা সেই কবিতার কথাটা জানে, তারা সেইভাবে ভালোবেসেছে, সেইভাবে রাজনীতির নেতাদেরকে ঘৃণা করেছে, আমার মতনই করেছে। কিন্তু বিষয়টা হচ্ছে, তারপর আমরা কেন, আপনারা যেহেতু আমরা একই জেনারেশনে বলি, আমার সিনিয়র যারা তারা একটুখানি এগিয়ে আছে, একটুখানি আগে, তাদেরকে আমার প্রশ্নটা নয়, আমার থেকে মধ্যে অনেকটা বড়, আপনি অনেকটা বড়, আমরা হয়তো একই বয়সী বা আপনার একটু সিনিয়র আমার থেকে। তো আমার প্রশ্ন হচ্ছে, এই 3 জন নির্দেশকের কাছে কেন থিয়েটারটা করবে এখন? করে কী লাভ? যাকে আপনারা বলবেন তারা অলরেডি, মানে আমরা যারা আছি বা আপনার নাটকে নিয়মিত যারা দর্শক হিসেবে আসবো, বা আপনি যাদেরকে এই যে অবাধ প্রবেশ হোক বা টিকিট কেটে হোক যারা আসবে, তারা জেনে আসবে, তারপরেও কেন করবেন? এই একটা ছোট্ট আমার প্রশ্ন, মানে আমি নিজেও জানতে চাই, উত্তরটা চাই, তাহলে আমার সুবিধা হবে বিষয়টাতে। কেন করা তারপরেও না? থিয়েটারটা কেন, ওই লালকালি থিয়েটারটা লেখা আছে, কেন থিয়েটারটা কেন করছেন আপনারা? কেন করবেন? মা বাবা করতো, আমার খুব ভালো লাগতো, আমারও ভালো লাগে, তাই আমি থিয়েটার করি। জাস্ট এন্টারটেনমেন্ট, মানে মজা পাওয়া, আনন্দ। আমি এন্টারটেইনমেন্ট বললাম না আমি মা বাবা করতো, আচ্ছা, আমার ভালো লাগতো, এখনো ভালো লাগে, তাই করি। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে
দেবেশ জেঠুর গল্প আমি শুনেছি যে বাবা যখন রবীন্দ্রভারতীতে পড়তো তখন দেবেশদার কথা হচ্ছে টিফিন বাক্স নিয়ে আসতো, মাখতো, খেত, ফুটবল খেলতো আর একা একা ঘরের মধ্যে প্র্যাকটিস করতো। তো সেটা তো আমিও করি না, কিন্তু গল্পটা ওই রকমই শুনেছি। এবং যারা যারা এরকম, আমার মনে হয় সবাই মানে বড় যাদেরকে আমরা এখনো অবধি দেখছি তারা এই প্রসেসেই করেছেন। আর একটা সমস্যা আছে, যদি তোমার 6 মাস প্র্যাকটিস করতে ভালো লাগে সেটা তো খুবই ভালো কথা, এখন তো লোকের ভালো লাগে না, তো ভালো লাগাটাই ভালো। কারণ ভালো লাগে না কেন? কারণ আমার একা থাকতে ভয় করে, আমি ঝপাং করে একজনের সাথে গিয়ে সিনেমা দেখবো, তাই জন্য একা থাকতে আমার ভয় করে, তাই জন্য আমি সবার মতো করে কিছু একটা বলবো। একা থাকাটার মধ্যে একটা চাপ আছে, তো সেই চাপটা যারা নিতে পারে সেটাই ভালো, মানে কেটে থাকা, নিজের মতো করে থাকা, সেটার তো একটা সংকট আছে, সেই সংকটটা যারা সেটা যে এনজয় করতে পারবে সে সেভাবে করতে থাকবে, এটা হচ্ছে গল্প। আর ওই মানে আমার একটা এক্সপেকটেশন আছে, মানে যারা আসছে আমি সেটা তাদেরকে কিভাবে ডিল করছি। আমি বলছিলাম যে জাস্ট একটা জায়গাতে আমি একটা স্ক্রিপ্ট নিয়ে ধরো কাজ করলাম, সেখানে আমি চরিত্রের কিছু কিছু প্যারামিটার তৈরি করলাম যে এই চরিত্র এরকম হবে। এবার নির্দেশক হিসেবে একটা অভিনেতার সঙ্গে যখন আমি কাজ করছি তখন আমার মনে হচ্ছে যে সেই প্যারামিটারগুলোকে আমি রিচ করতে পারছি না, আমার কমিউনিকেট করতে পারছি। হ্যাঁ, আমার ওইরকম ভাবে থাকে না। কেন বলছি? কারণ ওই প্রথমে যেমন বললাম যে মুচিরামপুর ভেবেছিলাম বাবা একক করবে বা বাবা মূল চরিত্রটা করবে আর বাকি সবাই থাকবে, যেমন ন্যারেটর করতে থাকে এবং সেই আবার করবে, এরকম ভাবে ভেবেছিলাম। তারপরে যে বললো করবো না, সাথে সাথে ওই কিছু লোককে দিয়ে দিল যারা একদমই ছোট, তারা, আমি একটু বঙ্কিমচন্দ্র পড়তে পারি এবং বুঝতে পারি, তারা সেটুকুও বুঝতে পারে না, কিন্তু তারা এইটুকু বুঝতে পারছে যে তারা ডিপ্রাইভড হচ্ছে সমাজে, এবং তারা বুঝতে পারছে যে আমার মানে এই 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 বেসিক বিষয়টা তো সে বুঝে যাচ্ছে, সে সেইভাবেই করছে। তাই জন্য আমার কাছে ওই যে বাবাকে দেখেছিলাম, তাহলে বাবার সাবস্টিটিউট আমার ওরকমই একজনকে লাগবে নয়, যে আছে সে কিভাবে ওটাকে পারসিভ করছে, সেখান থেকে কিছু তৈরি হতে পারছে কিনা সেটাই দেখেছি। চিত্রাঙ্গদাতেও তাই দেখেছি। চিত্রাঙ্গদা আমার একটা ফেলোশিপের কাজ ছিল এনএসটির, সেটা যখন আমি প্রথম করব ভেবেছিলাম, আমি ভেবেছিলাম সোলো করব। চিত্রাঙ্গদা অর্জুন শুয়ে আছে জঙ্গলে, চিত্রাঙ্গদা উঠবে, নিজের কথা কিছু বলবে যে ভাই তো পুরো বোর হয়ে গেলাম, মানে যা যা এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম কিছুই তো ঘটলো না, যাকে আর তো কিছুদিন বলে আবার ঘুমিয়ে পড়বে। কিন্তু ভালো আবার একা একা করবো, তারপর সবাই বলবে না, লোকজনকে নেয় না, নিজে নিজেই করে, একদম তাই ভেবেছিলাম। এবং সেটা ভেবে আরো 5 জনের সাথে করেছিলাম। করতে গিয়ে যেটা হলো সেটা হচ্ছে জম্মুর 2 জন যারা বাংলা বোঝে না এবং মানে শুদ্ধ একদম, মানে কি বলে ওটাকে, প্রায় সাধুর মানে ঠিক নিচেই আছে আর কি, তারা সেই রকম তাদের ভাবনা চিন্তা। মোটামুটি আমরা একই জেনারেশনের। একজন উত্তরপ্রদেশের, জম্মুতে যে আছে সে বলছে অর্জুনকে নিয়ে নাটক কি করে করব, ও তো মানে আমরা করেছিলাম কি বলে ওই কে যেন যমরাজকে নিয়ে জম্মুতে একটা নাটক হয়েছিল, তো যমরাজের নামে খারাপ কথা বলা হয়েছে বলে নাটক বন্ধ করে দিয়েছে। সে তো যমরাজকে নিয়েও খারাপ কথা বলা যাবে না, আর অর্জুন আমাদের দেবতা, তাকে নিয়ে আমরা এরকম কি করে বলবো? আরে আমি তো কিছু বলি না, তো রবীন্দ্রনাথ লিখেছে, আমি কি করব? তো এই রকম হচ্ছে জম্মুর 2 জন, একজন হচ্ছে উত্তরপ্রদেশ, একজন আসাম, তার কিছু যাই আসে না অর্জুনকে, আমি তো ভাই এরকমই, তার কোনো সে বদার্ডই নয়। আর হচ্ছে বাঙালি যারা একদম রবীন্দ্রনাথ ভক্ত, তারা আবার তার বিরুদ্ধ বা তাকে কন্ট্রাডিক্ট করবে এমন কিছু ভাববেই না, সেও প্রায় সাধুরই নিচেই মোটামুটি অবস্থান করছে। তো আমি প্রথম দিন গিয়েই বললাম যে এটা একটা কমেডি নাটক হবে। তো এবার চলতে লাগলো।
তো আমি তো ভেবেছিলাম যে আমি একা একাই করব, করে পাঠিয়ে দেবো, ব্যাস গল্পই শেষ। তো যখন ওরা পড়লো, পড়তেই ব্যাপারটা পুরোই ঘেটে গেল, মানে আমি যা ভাবলাম তার কিছুই হলো না। তখন আমি খালি পয়েন্টগুলো কি বলে চিত্রাঙ্গদা থেকে দিয়ে দিলাম যে এই প্রথমে দেখা হবে, তারপরে একজন প্রেমে পড়বে আরেকজন পড়বে না, তারপরে সে প্রপোজ করবে, রিজেক্ট হয়ে যাবে এবং আবার আসবে, এমন করে যাতে সে আবার অ্যাকসেপ্টেড হয়ে যায়। মানে তার পলিটিক্সটা কি সেটা নিজে খোঁজো, এবং তারপরে বোর হয়ে যাবে এবং একটা রিয়েলাইজেশন হবে, তারপরে কিছু একটা ঘটবে, জানি না সেটাও কি ঘটবে। এবং এই পয়েন্টগুলো নিয়ে ওরা ইম্প্রোভাইজ করতে থাকলো। করার পরে এই যে আরো এই যে দেবতা, লার্জার দেন লাইফ অর্জুন, এবং সেখানে লোকে চিত্রাঙ্গদাকে চেনেই না, কেন চেনে না, সারা ভারতে চিত্রাঙ্গদা কেন নেই, এই সমস্ত কথাগুলো এলো। মহাভারতেরও কিছু রেফারেন্স ওর মধ্যে আসতে থাকলো এবং গোটা নাটকটাই এরকম একটা প্রসেসের মধ্যে দিয়ে চলতে লাগলো। এবং রবীন্দ্রনাথ শেষ অবধি বললেন যে আমি রাজেন্দ্র নন্দিনী, সেটা সেই সময়ে দাঁড়িয়ে বলাটাই দরকার ছিল। কিন্তু এখন কি আমি রাজার মেয়ে বলেই থেমে যাব, নাকি আমি আরেকটু খুঁজবো যে রাজার মেয়েটাই কি আমার একটা ট্যাগ, মানে ওখানেই কি আমার আইডেন্টিটি, নাকি তারপরেও কিছু আছে? মানে সেটা তো আছেই, সেটাকে আমি কোথাও সরিয়ে দিচ্ছি না। আমি হয়তো এইটা খোঁজার জন্য থিয়েটারটা করি, এবং অবশ্যই প্রথমে আমার ভালো লাগে বলে ওটাই আমাকে, মানে সেটা তো আমাকে, ওই খোঁজাটাই আমাকে ভালো লাগা দিচ্ছে, তাই জন্যই আমি নাটক করি। আর ওই পয়সা রোজগার হবে কিনা, গ্র্যান্ড পাবো কিনা, ওয়েব সিরিজ হবে কিনা, এসব ভাবিও না। আর কেউ এইভাবে অ্যাপ্রোচ করলে আমি তাকে এন্টারটেনও করি না, মানে আমার এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু সেটা করতে গিয়ে অবশ্যই কেউ গলা মেলাতে পারছে না, তাহলে তাকে রেওয়াজ করতে হবে। কেউ নাচতে পারছে না, কেন পারছো না? তাহলে তুমি ওই একটা মানে সিনেমাতে যে ধরনের অভিনয় হয় সেইটা তুমি ভাবছো এখানে হয়, তো সেগুলো তো শিখতেই হয়, সেগুলো তো সবাইকেই শিখতে হয়। তো সেটা প্রসেসের মধ্যে থাকো, প্র্যাকটিস করো, তো হবেই। তো গৌতম হালদারও শুনেছি সে প্র্যাকটিস করছে, তো ঘামে সব ভিজে যাচ্ছে। তো এগুলো আমরা শুনেছি, অবশ্যই আমরা এরকম প্র্যাকটিস করি না। ও করলেও করতে পারে, আমার বুড়ি দেখেই বোঝা যাচ্ছে যে আমি ওটা করি না, কিন্তু আমরা আছি, এগুলো জানি, এবং যেটুকু জানি সেটুকুই জানাচ্ছি যারা আসছে। এবং ওই হ্যাঁ এই বুদ্ধদা তুমি বলো। হ্যাঁ, তুমি আমার কিছু না, ময়ূকদা শেষে বলুক, আপনি আগে বলুন তো, আপনারটা দিতে শুনতে চাই। না দেখো, এই ব্যাপারে একটা রিসেন্টলি এই প্রজন্মের একজন খুবই উনি ছেলে ঋদ্ধির একটা খুব সুন্দর একটা পডকাস্ট একটা উত্তর আছে। এটা থিয়েটার যেটা করতে পারে সেটা হচ্ছে সাময়িক সময়ের জন্য, ধরো তুমিও তরলাতে দাঁড়িয়ে আছো, আমি দাঁড়িয়ে আছি, আমাদের দুজনকে থামিয়ে দিতে পারে, 5 মিনিটের জন্য ভাবাতে পারে গলাটা কাটবো কি কাটবো না। এবারে তোমার মধ্যে এবার তুমি বলতে পারো আমি এই ভাবনা থেকে কি থিয়েটার করব, আমি জানি না। ও যেরকম বললো যে আমার ভালো লাগে বলে আমি থিয়েটার করব, এটা এখন আমার পেশা হয়ে উঠেছে, তার জন্য আমি থিয়েটার করছি। আবার একই সঙ্গে ওই আমি বললাম যে আমি স্বস্তিও পেয়েছি যে থিয়েটার করতে করতে এই সময় দাঁড়িয়ে যে আমি অনুভব করছি সেটা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারছি, তার জন্যই তো থিয়েটার করি। আমার অত ভেবো না, করে যাও, মানে যদি আনন্দ পাও, যদি মনে হয় একটা কিছু হচ্ছে, একটা হরমোনাল গন্ডগোল হচ্ছে, গন্ডগোল নাই বলো কিছুটা হচ্ছে, তাহলে করে যাও। পরে দেখো একটা কথা বলি, আমরা পৃথিবী, আমি আমার কথা বলছি, পৃথিবী বাইরে থেকে যদি দেখা যায়, মানে ধুলো একটা ধুলোকেও যদি দেখা যায় আমাকে খুঁজে পাওয়া যাবে না। মানে এত মানুষ হিসাবে এতটাই ক্ষুদ্র, এতটাই ছোট ইউনিভার্সের কাছে আমরা সবাই প্রায়, পৃথিবীটাই তো একটুখানি তাই তো বলছি অত 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 ভেবো না, মানে জীবন থেকে মৃত্যু পর্যন্ত এই জার্নিটা মোমেন্টে এনজয় করো, কারণ নাথিংনেস ইজ ইম্পর্টেন্ট। সবকিছু শেষে কিছু থাকবে না, তারপরেও তো কিছু, এবার তারপরেও তো এই যে ভালোবাসতে হবে, মানুষ কিন্তু ভালোবাসতেই চেয়েছে। থিয়েটার আমরা করি ভালোবাসি বলি, মানুষ সারাটা জীবন ভালোবাসতে চেয়েছে,
আমি বলছি কোনো মানুষকে ভালোবাসার সুযোগ দেয় সে পাগলের মতন ভালোবাসবে, বরঞ্চ ভালোবাসার সুযোগ পাচ্ছে না বলেই সে হিংসা করছে। এত ভেবো না, এই আর কি। আচ্ছা, এখানে যেহেতু আমার নাম উঠে পড়েছে সেই জন্য আমি দু একটা কথা বলতে চাই। তার মধ্যে একটা কথা আমার মনে হচ্ছিল খুব বলতে ইচ্ছে করছে আর কি, আমার একটা অভিজ্ঞতার কথা। সেটা তুই একটা প্যারামিটারের কথা বলছিলি না, রিয়েলিস্টিক অ্যাক্টিংয়ের প্যারামিটার কি, তো সেইটা নিয়ে আমি একটা গল্প বলি। না না, এখান থেকেই বলি, সবাই শুনতে পাবে। সেটা হচ্ছে যে আমি বহুরূপীতে গিয়ে, সত্যি তাই ওরা মুখ দেখতে পাচ্ছে। আচ্ছা না না তুই বস, চেয়ার নিয়ে নাও, চেয়ার নিয়ে দে। দাঁড়িয়ে না না স্যার প্লিজ আপনি বসুন। আরে চেয়ার আছে তো, কে বলে অনাথ। চেয়ার রয়েছে। বহুরূপীতে একটা নাটক হয়েছিল, আমি তখন একদম বহুরূপীতে মানে কিছুদিন এসেছি, কিন্তু সেইটাই আমার প্রথম বড় চরিত্রে অভিনয়। সেটা হচ্ছে পাখি, তো মনোজ মিত্রের লেখা। সেখানে একটা জায়গা ছিল যেখানে একটি ছেলে, সে খুব হুল্লোড় করে বেড়ায়, টাকা পয়সা খরচা করে বেড়ায়, তার বউ প্রাণপণে সংসারটাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে খরচা বাচ্চা করে ফেলে। এই সমস্ত নিয়ে একটা নাটক হচ্ছে। তো তার মধ্যে একটা জায়গা ছিল যেখানে তার মা একটা চিঠি দিয়েছে বলে সে জানে, আসলে সেই চিঠিটা মায়ের নয়, সে অন্য কথা। মা একটা চিঠি দিয়েছে, মা গ্রামের বাড়িতে থাকে, খুব খারাপ অবস্থা মায়ের। মা চিঠি দিয়ে মাঝে মাঝে টাকা পয়সা চায়, ছেলেটা দেয় না, ছেলেটা উড়িয়ে দেয়, আর ওই রকম ধরনের। তো সেখানে ছেলেটার একটা বড় সংলাপ ছিল। বউ বলে যে হ্যাঁ, পাগল কি আর গাছে ফলে না, থাকে সংসারে। তো ছেলেটা বলে হ্যাঁ আমি পাগল, না খেয়ে খেয়ে আর উপোস করে করে আমি পাগল হয়ে গেছি বলে একটা লম্বা সংলাপ ছিল। তো সেইটা তখন আমি যাদবপুরে ফার্স্ট ইয়ারে পড়ি, প্রচন্ড ইন্টেলেকচুয়াল বলে আমার খুব মনে হতো যে পুরো মেলো, এই না বলা যায় না সত্যি এরকম। তো এইটা নিয়ে আমি, রমার, শাওলিদি তিনজনের রিহার্সাল দিই আর বলা বলি করি। সেই প্রথম শাওলিদির মুখেও আমি মেলো শব্দটা শুনেছি, যাই। তো শাওলিদি এই সমস্ত অচ্ছুত শব্দ ব্যবহার করা পছন্দ করতো না। তা একদিন আমি তৃপ্তি মিত্রকে বললাম যে এইটা কিরকম একটা মেলো ড্রামার মতন লাগছে না, তৃপ্তি মিত্র নির্দেশক। উনি না তপ করে আগুনের মতো জ্বলে উঠে বললেন যে খিদে কাকে বলে জানো, কষ্ট কাকে বলে জানো। আমি ওই যখন মন্বন্তর হচ্ছে সেই সময়ে আমি রাস্তায় রাস্তায় মানুষের ইয়ে করবার জন্য করেছি। তুমি জানো যে না খেয়ে থাকলে মানুষ মোটা হয়ে যায়, জানো? দেখেছো কখনো? তুমি দেখেছো কখনো দোতলা থেকে ড্রেনের পাইপে করে ফ্যান ফেলে দিচ্ছে আর মা এরকম করে? এই গল্পটা পরে লিখেওছেন উনি, আমি পড়েছিলাম যে মা ওই গরম ফ্যানটা খাচ্ছে, একটা বাচ্চা প্রাণপণে ধাক্কা দিয়ে দিয়ে খেতে চাইছে, মা তাকে ধাক্কা মেরে ফেলে দিল, এবং তারপর ফ্যান খাওয়া হয়ে গেলে বাচ্চাটার কাছে গিয়ে দেখলো বাচ্চাটা মরে গেছে। এইগুলো আমি দেখেছি, আমাকে মেলোড্রামা শেখাচ্ছ? সেই থেকে না আমি বুঝতে পারি যে মেলোড্রামা বলে কিছু হয় না, ওই প্যারামিটারটার কোনো মানে নেই। যে অবস্থার মধ্যে দৃশ্যটা চলছে সেই অবস্থাটার কতগুলো দাবি আছে, সেই দাবিটা। এবং আমি সত্যি সত্যি বলি যে অয়দীপ হাউসে শম্ভু মিত্র যেভাবে অভিনয় করে সেটা তো রিয়েলিস্টিক অ্যাক্টিং নয়। ওটা কি সত্য নয়? ভীষণ দামি একটা কথা বলছিল যে সত্য হবে, সেটা কি সত্য নয়? ফলে ওইটা সত্যি সত্যি কোনো প্যারামিটার হয় বলে মনে হয় না। আর দ্বিতীয়, ও যে প্রশ্নটা করলো তাতে আমার নাম জড়িয়ে গেল বলে আমাকে এখানে আসতে হলো আর কি। সেটা হচ্ছে তাহলে রবিশঙ্করের সেতারকে আমি কিভাবে দেখবো? কটা লোক শোনে? তাহলে আমি কোনো একটা পেইন্টিংকে কিভাবে দেখবো? কটা লোক দেখে? ফলে এটা ওরা যে উত্তরটা দিয়েছে সেটাই ঠিক। আমার ভালো লাগছে, আমি নিজেকে এর মধ্যে দিয়ে প্রকাশ করতে পারছি, কিছু লোকের কাছে সেটা পৌঁছতে চাইছে। কেউ কেউ মনে করতে পারে আমি আরো বেশি লোকের কাছে পৌঁছবার চেষ্টা করব, তার জন্য সে তথাকথিত কম্প্রোমাইজ করবে হয়তো। কিন্তু এইটা শেষ পর্যন্ত কিন্তু ব্যাপারটা যারা এই কাজটা করছে তাদের উপরই, মানে এটা ওই রকম করে তাহলে আপনি কেন থিয়েটার করছেন, তাহলে আপনি কেন সেতার বাজাচ্ছেন, ওই রকম করে বলাটা বোধহয় যায় না। একটা তোমাকে শেষ প্রশ্ন তাহলে, এটা না একই জায়গাতে শেষ, ছোট্ট ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন উনি বলছি, তবে বলছি অভিনয় কি আদৌ রিয়েলিস্টিক হয়? কোনো শিল্পই রিয়েলিস্টিক হতে পারে, তার কারণ শিল্প ব্যাপারটাই তো নির্মাণ। ফলে বাস্তব বলতে কি বোঝায়, বাস্তবের একটা
বাস্তবের একটা নকল বলা যায় সত্যি সত্যি কি আর না কোনো শিল্পই কি তাই? কোনো শিল্পই তাই, কোনো শিল্পই কি মানে হুবহু বাস্তব কি হতে পারে? তুমি যে ফটোগ্রাফি করো, সেই ফটোগ্রাফিটাও কিন্তু যেটা দেখছো সেটার একটা নির্মাণ, সেটাও কি তুমি একটা অ্যাঙ্গেল বার করছো, তার থেকে একটা কিছু করছো, তার একটা ইন্টারপ্রিটেশন করছো, সেটাও কিন্তু একটা নির্মাণ। সেটা সত্যি সত্যি বাস্তব নয়। বাস্তবের সঙ্গে নাটক মিশে আছে, কিন্তু নাটকের একটা হ্যাঁ, আমার চোখ দেখার চোখটা আছে। হ্যাঁ, আমি যেভাবে দেখাতে চাইছি তোমাকে সেভাবে দেখতে হবে। তার মানে তুমি একটা জিনিস দেখাতে চাইছো, আঁকাড়া বাস্তব নয়, কিন্তু তুমি দেখাতে চাইছো, তোমার একটা অ্যাঙ্গেল আছে। এটাই না, চ্যালেঞ্জটা হচ্ছে যে দেখছে সে বাস্তব হচ্ছে কি তার কাছে, তাহলেই তৃপ্তি হয়ে যাবে। যে দেখছে সেটা তার কাছে এটা সত্য বলে মনে হচ্ছে। তুমি যে অভিনয়টা করছো, ও কিন্তু কাঁদছে বসে, ও কিন্তু হাসছে বসে, তার মানে ও কিন্তু তখন অভিনয় দেখছে, ও বাস্তব দেখছে। দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ। যদিও এটাও আর একটা খুব কথা, তার কারণ এটা দেখতে দেখতেও সে কিন্তু ভাবছে যেটা দেবশঙ্কর বলছে। ভাবো, কিন্তু নিজেকে রুখতেও পারছে না। ও দেবশঙ্কর তো এরকম করে, এরকম করতে পারবে না। কিন্তু তোমার ঘরে বাস করে এমন কয়জন তা জানো না, তোমার ঘরে বসত করে অনেকগুলো লোক, কিন্তু ওই সময় তো রিলেট করছে, ওই সময় কিন্তু হচ্ছে বাস্তবই, ও পুরো যাচ্ছে ওটার সাথে সাথে। আমরা এটা নিয়ে প্রচুর ভেবে ফেলেছি, এই রিয়েলিস্টিক ব্যাপারটা নিয়ে, যেহেতু আমাদেরকে ভাবানো হয়েছে। কারণ একজন টিভি বানিয়েছে, কিছু চ্যানেল তৈরি হয়েছে, কিছু পয়সা আছে কিছু লোকের, তারা কিছু বেচবে, তো বেচবে, তাই জন্য এটা নিয়ে আমরা এত ভাবছি। অত ভাবার কি আছে? ঠাকুমারা যখন গল্প বলে তখন কি আমরা ভাবি এটা কি বাস্তব না কি হ্যানা কি তেনা? আমি তো আমার কল্পনা একটা ছবি তৈরি করছি, আর সে একরকম ভাবে সেটা ন্যারেট করছে, আর আমার কাছে একরকমের একটা তৈরি হলো, সবটা মিলিয়ে হলো। তাহলে আপনি সেই রস ভাব ওই সমস্ত জায়গায় চলে যান, তাই কুরিয়ারটাম দেখে লোক কি দেখে, ওটাতে কিছুই বাস্তব নয়। ওই আবার ওই যে সত্যির কথা বলা হচ্ছে, আমি ট্রুথের কত কাছে পৌঁছচ্ছি, আবার এটা নিয়েও প্রশ্ন হচ্ছে যে আদৌ ট্রুথের কাছে পৌঁছানোর দরকার আছে কিনা। একটা মিথ্যের থ্রুতেই একটা সত্যিতে পৌঁছানো যেতে পারে। আদৌ সত্যি কি জানি না, একটা ছবিতে আমি তুলছি, আমি এদেরকে সরিয়ে দিলাম, তাহলে এটা কি বাস্তব নয়? মানে এটা কি নেই, এটা কি এক্সিস্ট করে না? আছে তো। আমি কতটা দেখাচ্ছি, কিভাবে দেখাচ্ছি, মানে গল্পটা ওইটাই যে মানে এত কথাও রিয়েলিজম নিয়ে এই কারণেই হচ্ছে। আর আমিও ওই কারণে রিয়েলিস্টিক অ্যাক্টিং এর কথা বলছিলাম, যে তারা এক ধরনের একটা প্যাটার্ন সেট করে রেখেছে এবং তারা ওটাকেই বেশি বেশি করে শেখাতে চায় লোককে, যে নাসিরুদ্দিন শাহর মতো অভিনয় যদি তুমি না করতে পারো তাহলে হচ্ছে না। না, উনি খুব কাব্যিক ভাবে কথা বলেন, ওটা একদম বাস্তব নয়, ন্যাচারালিস্টিক তো নয়। ন্যাচারালিজম রিয়েলিজমের পার্থক্য আছে, অবশ্যই আছে, কিন্তু এগুলো তো সবকটাই যেটা বললো যে আমার এই সময়টা ডিমান্ড সেই রকম ভাবে এটা আসবে, কোনোটাই আগে ছিল এখন আর লাগে না, মেলোড্রামা কি আমাদের লাগে না, বা অন্য কিছু কি আমাদের লাগে না, সবই তো লাগে। এই সময়ে যেটা নেসেসারি সেটাই থাকবে, সেটা নিয়ে তো অত এটা একটু অ্যারিস্টোক্রেট হলো বা এটা একদম গাইয়া হয়ে গেল মেলোড্রামা, এটার সাথে আমরা অনেক কিছুকে যোগ করে দিয়েছি, যোগ করে একটা খিচুড়ি করে আমরা সেগুলোকে দেখার চেষ্টা করছি, তাই জন্য একটা সমস্যা হচ্ছে। আর একটা কথা আমি বলবো একটু, একক যেটা বলছিস যে মনে হচ্ছে যাদের আমরা দেখাচ্ছি তারা সব জানে, তারা সব জানে না, অ্যান্ড দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ। যে আমি যখন বলবো শুনবেন এবং ভাববেন, আমরা যখন স্টেজে থাকি এটাই তো আমাদের চ্যালেঞ্জ, যে আমি যখন স্টেজে আছি তখন আমাকে শুনতে হবে, ভাবতে হবে। আপনি সব ভেবে এসছেন, তবু আমি আপনাকে ভাবাবো না, জানানোর জন্য কি জানে শিল্প কি জানানোর জন্য? না না, সেই অর্থে নয়, সেই অর্থে নয়, কিন্তু সেই অর্থে নয়। না জানে মানে কি বলতো, তুই বলছিস ওরা তো সবাই জানে, হ্যাঁ কি জানে, এক্ষুনি যদি একটা কিছু বলা হয়, এই এতজন আছি আমরা, এই যে ওরা যে এতক্ষণ ধরে বললো তবু তো হাঁ করে শুনলাম, জানতাম না কি এগুলো, কিন্তু ওরা যখন বলছে তখন ভাবাচ্ছে আমাকে। ভূমিসুধা যখন বললো যে চুল কাটা, মানে সুপ্ত হয়ে ভেতরে থাকছে, তুই ভেবেছ, আমি তো আজকে ভাবলাম যে হ্যাঁ এটা নিয়েও তো একটা থিয়েটার হতে পারে, যে রেগুলার ডায়েরি লেখে সেটা নিয়েও তো একটা থিয়েটার ভেবেছি, সেটা তো আমি বাড়ি থেকে ভেবে আসতে পারতাম। সেটা তো ভাবা হচ্ছে যে প্রয়োগটা আমি কিভাবে করছি। উনিও শাড়ি পরেছে, ও শাড়ি পরেছে, ও শাড়ি পরেছে, শাড়ি পরার কি দরকার, সবাই তো শাড়ি পরে, কেন? তো শাড়িটা তো কত রকম ভাবে পরেছে, কত রকম ভাবে সেজেছে, তো সেটা আমাকে একটা তৃপ্তি দিচ্ছে না, ওই তৃপ্তি দেওয়াটাই ওর কাজ, মানে কাজ কাজ এবং ও তৃপ্তি পাওয়াটাও ওটা পাচ্ছে বলেই তো ও পড়লো।
তোমারও হবে আমারও হবে। এটা জানানোর জন্য কিন্তু তোমারও শিল্পটা হবে আমারও হবে। মানে আমার নিজের যেটা মনে হয় শিল্প কোনো কিছু জানায় না, ও যেটা বলছে ভাবায়। শিল্প একটা 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 অ্যাঙ্গেল দিয়ে ধরে ব্যাপারটা, তখন আমার মনে হয় আরে তাই তো, তাই তো এইটা তো জানার উদ্দেশ্য নিয়েই তো হচ্ছে সেটা। না, জানা একটা কি? জানার উদ্দেশ্য নিয়ে মানে হচ্ছে। জানা মানে সূর্য পূব দিকে ওঠে, না, না, এটা আমি জানবো। না না, আমরা যেটা জানি আবার যদি সেটা আন্ডারলাইন করি তাহলে আবার নতুন করে সেটাকে চার্নিং হতে থাকে, এইটা দরকার আছে। না কি স্টেজ, হ্যাঁ। না আমি বলছি যে আমি একটা জিনিস জানি, কষ্ট পেলে একজন লোক কাঁদে, এটা আমি জানি, কিন্তু একজনের কান্নাটা দেখে ও যখন স্টেজে কাঁদছে তখন আবার দেখতে দেখতে ভেতরে একটা অন্য রকমের কষ্ট তৈরি হচ্ছে। এটা কিন্তু জানার জন্য না, এটা অনুভব করার জন্য। ইমোশনাল অনুভব করা, শিল্পের কাজটা হচ্ছে আমি অনুভব করব এবং সেই অনুভবটা আমি আপনার মধ্যে ছড়িয়ে দেব। সঞ্চারিত করে দেব, আপনি আপনার মতো করে অনুভব করুন। কাব্যের মূল কথা তাই। হ্যাঁ, মূল কথাটা আমার হ্যাঁ, ধারণা কথাটা তাই। তাই, যে যার মতো করে। যাই হোক, ভেরি নাইস। আচ্ছা, আমরা আলোচনা পর্বের একদম শেষ লগ্নে এসে পৌঁছে গেছি। আমি জাস্ট একটা ছোট্ট, মানে এতগুলো কথার মধ্যে একটা ছোট্ট জাস্ট একটা খুব মজার উদাহরণ দেব। সেটা হচ্ছে যে এই যে আমি জানি আমার জানাটাও তো রোজ বদলে যাচ্ছে। যখন তুই বললি কেউ একজন আসছে, আমি জানি এটা, তাও কেন দেখবো, তার জানাটাও তো সবসময় বদলে যাচ্ছে। চার্লি চ্যাপলিন যখন গ্রেট ডিক্টেটর করছে তখন সবাই ভাবছে এই তো হিটলারকে নকল করছে। তোর কিছুক্ষণ বাদে যখন চার্লি আরো ছবি করে আমেরিকা মানে তখন সিটিজেনশিপ নেয়নি কোনোদিন, মসে এভারটু করার পরে মনে হলো না আসলে গ্রেট ডিক্টেটর আমাদেরকে দেখে করেছে। আমেরিকানদের মধ্যে তখন ভাবনা চিন্তা, তখন একটা প্রেস কনফারেন্সে চার্লিকে দাঁড়িয়ে জিজ্ঞেস করছে আপনি কি কমিউনিস্ট? মানে এখানে তো চয়েস নয়, হ্যাঁ বা না। এইরকম ভাবে না সবসময় তুই যখন কোনো নির্মাণ করছিস তোকে দাগিয়ে দেওয়া হয়, এ তো রবীন্দ্রনাথ স্পেশালাইজ করে, এ রবীন্দ্রনাথের কাজ করে। সেইভাবে তুমিও হ্যাঁ। বলতে বাধ্য নও যে তুমি কি। হ্যাঁ, আমি কি, আমি সেইভাবেও বলতে ও পারবো। জানতে চাইলে বলতে হবে না। হ্যাঁ, এই যে মানুষের যে জানলো সে, ভাবুক না যা ভাবার আছে। যা খুশি ভেবে দিও। হ্যাঁ মানে ওই যে ভাবলো যে এটা হিটলারকে করেছে, আর মানে 5 বছর বাদে সিনারিওটা বদলে গেল সম্পূর্ণ। তুমি বলছো না আমাদেরকে করেছে, তাহলে আসলে কাকে করেছে? মানে আমার জানাটাও তো প্রতি মুহূর্তে পাল্টাতে থাকছে। সোশ্যাল কমিটমেন্ট একটা আছে তো, সেটার দিকটা তো বাদ দিলে চলে না। সেটা সোশ্যাল কমিটমেন্টের কথা বলছি। হ্যাঁ, সেটা বাদ দিলে তো চলে না। নয়তো তো আমি চাকরি করতাম না। হ্যাঁ, নইলে আমি তো আমি নাটক করতে কেন কুকুরদের দিয়ে যাই? থিয়েটার করাতাম। আমরা সোশ্যাল অ্যানিমাল আছে বলে, বলেই তো বসে আছি। আমরা সোশ্যাল অ্যানিমাল বলে আমরা সোসাইটিকে নিয়ে তো ভাবতেই হবে। হালকা করে বলছি বলে সব এরকম নাকি? হালকা করে বলছি বলে কি আমরা সিরিয়াস নাই? অবশ্যই সিরিয়াস, সেই কারণে এখানে বসে আছি, তাই জন্যই এগুলোই করছি। আচ্ছা, এই মানে যে কথাগুলো তুমি বলছো তুমিই বলি, সেটা একটু সংলাপে বলো না, তাহলে ওনার মনে হয় ব্যাপারটা না, সমস্যাটা এই কারণেই হচ্ছে যে সংলাপে- আমার নাটক এখানে অর্ধেকের বেশি লোক দেখেনি, হ্যাঁ। তাই জন্যই এই ডাউট গুলো হচ্ছে। হলে মানে দেখলে সেটা মানে সেটা আমি যেটা ভাবছি সেটা নিয়ে অনেক প্রশ্ন হতে পারতো, কিন্তু এই যে একটা সন্দেহের চোখে দেখা, সেটা এই কারণেই তৈরি হচ্ছে যে কারণ আপনি ঠিক আমাকে পুরোপুরি চেনে নাও না, এবং আমি যেভাবে কথা বলছি তাতে যদি আমি কিছু দেখাতেও পারতাম তাহলেও সেটা অনেকটা ঠিকঠাক করে হ্যাঁ, বোঝা যেত যে ঠিক কি হচ্ছে বা কি বলতে চাইছে, সেটা অনেকটা ক্লিয়ার হতো, কিন্তু পারতো তো। আচ্ছা, আমি তাহলে আমাদের আর কারোর কিছু মানে বলার, জানার বা শেয়ার করার কিছু আছে? যদি কিছু থাকে তাহলে বলতে পারেন। হ্যাঁ, তরুণরা কিছু বলছে না, বলছে তরুণদের মনে যদি কোনো, আমি একটা জিনিস শেয়ার অবশ্যই অবশ্যই। আমি কলকাতায় মানে আমার মানে বিষয় নাটকের নিয়ে যা কিছু শুরু, আমি পুরো ব্যাপারটা ফ্যান্টাসাইজ করেছিলাম যে বড় সেট হবে, শাহরুখ খান সিনেমা। আমি চলে গিয়েছিলাম, আমি কলকাতায় আসিনি, আমি চাকরি ছেড়ে চলে গিয়েছিলাম বম্বে। ওখানে গিয়ে ভাবলাম যে প্রত্যেক দিন আমি প্রত্যেক জায়গায়, আরামনগর আছে, এরকম আন্ধ্রি ইস্টে বহুত জায়গা আছে, তো প্রত্যেকদিন একটা করে অডিশন দেবো, আমি চান্স পেয়ে যাবো, যেও না একটা চান্স পেয়ে যাবো। তো গিয়ে এই একটা কোটেশন আমি দেখেছিলাম এক জায়গায়, তো মানে ওদের ওখানে কাজ করতে গেলে ওদের প্ল্যাকার মারা আছে যে আমাদের সাথে অভিনয় শেখো। পরে অনেক পরে বুঝতে পেরেছি অভিনয়টা শিখতে হয়।
তো গিয়ে ওদের একটা কন্ডিশন ছিল যে ইফ ইউ ওয়ান্ট টু ডু অ্যাক্টিং, ডোন্ট ডু অ্যাক্টিং। তো আমি আজকে এই যে সবাই বলছে কি শিখলে, আমি এটা শিখছি, অনেকদিন ধরেই শিখছি, কিন্তু আমার মনে হচ্ছে এটা খুব ভুল কথা। এটা আজকে আমি গ্যারেন্টি সহকারে বুঝে গেলাম। মানে এই যে প্যারামিটার হয় না এবং ন্যাচারাল অ্যাক্টিং বলে যে দাগিয়ে দেওয়া যায় না, সেটা আজকে শিখতে পারলাম। আমি কি ঠিক শিখলাম জানি না। থ্যাংক ইউ। তুমি ঠিক, তাহলে তুমি ঠিক। হ্যাঁ, তুমি আমার এটা মনে হয় যে আমাদের তিনজনই যখন মনে হয় যে মানে এটা আমি একটা অন্য উদাহরণ দিয়ে বলি, এটা পুরোটাই যেহেতু মজার ছলে হচ্ছে আর কি, সেই জন্য মানে সচিন যদি ভাবে যে আমি আমার স্ট্রেট ড্রাইভটাকে এর থেকে ভালো আর কোনোদিন খেলতে পারবো না, তাহলে সে আর কোনোদিন সচিন হতে পারবে না। বা কোনো প্লেয়ার বা সৌরভ যদি ভাবে আমি এর থেকে ভালো কভার ড্রাইভ কোনোদিন খেলতে পারবো না, এটা হচ্ছে আমার পারফেক্ট কভার ড্রাইভ, তাহলে সে আর কোনোদিন সৌরভ গাঙ্গুলি হতে পারবে না। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে সবসময় তোমাকে ওই চ্যালেঞ্জটাকে যখন তোমার কাছে আসবে, সেই চ্যালেঞ্জটাকে বারবার করে ফেস করতে হবে। তাতে প্রচুর খারাপ কথা হয়তো হবে, তুমি কাজ করে তথাগততা একদিন জামিল স্যারের কথা বলছি, সবসময় প্রতিদিন যাকে শেখার পরে সবসময় খালি ডিমোটিভেট করে দিই, দেখ তুমি কিছু পারছো না, তোমার দ্বারা কিছু হবে না। এই যে তোমার একটা হিসেবে যে প্রতিদিন তুমি যাচ্ছ স্টেজে, 0 থেকে শুরু করছো, 0 থেকে শুরু করছো, তুমি আদবেও কিছু নিয়ে নেই, যা ছিল সেটা হয়ে গেল, আবার যেটা রয়ে গেল সেটা হচ্ছে তুমি কিভাবে সেই মুহূর্তটা সমৃদ্ধ হলে, ব্যাস এইটুকুনি, আর কিছু রইল না। সেই জন্য ওই ডিমোরালাইজ করতে, এবার অনেকে সেই ডিমোরালাইজ করাটাকে ভাবতো যে আমাকে এরকম ভাবে বললো, কে উনি, তোর কিছু জানেন না। কিন্তু কিছু মানে জানেন না বলার থেকেও বড় কথা, আগে তাকে সেদিন জানেন না সেটার জন্য আমাকে নিজে জানতে হবে, তারপর আমি বলতে পারবো সে জানে না। মানে আমি একটা ছবি বা একটা থিয়েটার বা একটা নাটককে এরকম ভাবে রিজেক্ট করে দিতে পারি না, বা কোনো শিল্পকেই রিজেক্ট করে দিতে পারি না। মানে এটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে, মানে সব শিল্পেরই কোনো না কোনো একটা আছে, মানে দাম আছে আর কি, কারোর কাছে তো আছে অবশ্যই। এখানে শেষ আমি আমাদের আচ্ছা শেষ কথা যদি মানে পুরোটা একটা মানে সামারি করে যদি সামাপ কিছু একটা করা যায়। গোবরডাঙ্গা সংস্কৃতি কেন্দ্রে আসুন, ঠিক আছে? অনেকটা দূর এখান থেকে, অনেক কষ্ট হবে এবং একটা কিরকম একটা ব্যাপার, কারণ আমি একাডেমিতে নাটক দেখতে যাচ্ছি, এটা বলার মধ্যে একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা আপনি গোবরডাঙ্গা বললে পাবেন না। হ্যাঁ, এবার পাবেন না বলেই গোবরডাঙ্গা গিয়ে কি নাটক দেখবো, আর মানে সভ্যতা তো আমরাই তৈরি করলাম, আমরাই সবটা বুঝি। ওখানে তো বাদরের নাচ নাচবে, লাফাবে ঝাঁপাবে, অনেকে ফিজিক্যাল অ্যাক্টিংকে এরকম বলে যে লাভ ঝাঁপ দিচ্ছে, সার্কাস, অ্যাক্রোব্যাট, সেটা যে নয়। এবং কি বলবো, শুধু এটা কলকাতার সমস্যা নয়, বহু সভ্য জায়গারই এটা সমস্যা যে তারা ভাষাটাকে প্রধান মনে করে। এটা নয় তো বোবারা কি কিছু কমিউনিকেট করতে পারে না নাকি? যবে ভাষা আপনি যেটাকে ভাষা বলে এখন ভাবছেন সেটাই কি ছিল নাকি? হরপ্পা তো আমরা পড়েই উদ্ধার করতে পারছি না যে কি লেখা ছিল, তাহলে সেটা নিয়ে এত শ্লাঘাবোধ কিসের? আর সারা পৃথিবীতে প্রচুর নাটক হচ্ছে, অজস্র রকমের নাটক হচ্ছে, সেগুলো আমরা এতই কি বলবো, এতই একটা ব্যাপার ভাবছি নিজেদের। কেন ভাবছেন? ভাবার কোনো কারণ নেই। কলকাতার মতো এত একটা প্রেস্টিজিয়াস জায়গাতে মানে কোথায় সেই থিয়েটার হচ্ছে না? সত্যি সত্যি হচ্ছে না। গ্রামের মেয়ে বলে বলছি না, রাগ অবশ্যই আছে কলকাতার ওপরে, তারপরেও বলছি যে কলকাতায় সেই কাজটা হচ্ছে না। তার প্রধান সমস্যা হচ্ছে সবকিছুর মধ্যে পলিটিক্সকে ঢুকিয়ে ফেলা, সেই কারণে আমরা এগোতে পারছি না। বহু জায়গাতে কাজ হচ্ছে, বহু রকম ভাবে কাজ হচ্ছে,
আমরা তর্ক করব, আলোচনা করব, ঝগড়া করব, মারামারি করব, কিন্তু কাজটা তো করব। সেটা না আমরা সবাই মিলেই একটা খুজুখুজু এরকম কিছু একটা করে যাচ্ছি। হাজার রকমের স্পেস আছে। একজনের কথা বলছি, লাকি গুপ্তা, কিছু লোক চিনতে পারেন, নাও চিনতে পারেন। তা ওনার দরকার হয়নি যে আমার একটা একাডেমি লাগবে, ও তো একটা ঝোলা নিয়ে চলে গেছে। ঘরে ঘরে গিয়ে জিজ্ঞেস করেছে আমাকে একটা নাটক দেখানোর সুযোগ দেবেন বলে, ফ্ল্যাটে নক করে সেখানে ঢুকে নাটক করেছে। তাহলে আমাদের মাথায় একটা নাটকের একটা স্ট্রাকচার আছে যে নাটক এভাবে করতে হয়, এরাই আমার অডিয়েন্স, এই পরিমাণ উপার্জন হবে, এটা হলে সেগুলো সব নাটক হলো। আমি একটু আমার উপরে ভরসাই করছি না, আর ভাবছিও না যে একটু করে দেখি না, একটু ভুল ভালো হোক, যা কিছু একটা হোক। বলছে না যে দেখান না, আপনার ডিরেক্টরকেই ধরে দেখান যে আমি একটা কিছু একটা ভেবেছি। আরে সে তো দেখুক যে আপনি ভাবছেন কিছু, আর না ভাবলেন নিজের মতো করে করুন। আর কত উপার্জন করবেন হ্যাঁ তা না এই সমস্ত, যাই হোক আমি ডিটেল হয়ে যাচ্ছি, অনেক জায়গায় চলে যাচ্ছি। মোট কথা, সারা পৃথিবীতে বিভিন্ন রকম ভাবে নাটক হচ্ছে, বিভিন্ন রকম ভাবে লোকে কাজ করছে, সেগুলো দেখুন। এখানে দেবাশিসরাই কাজ করছে, প্রসেনিয়ামের মধ্যে থেকেও কাজ করছে, সেটাকেও বিভিন্ন রকম ভাবে ভেঙে কাজ করছে, সেখানে অনেক রকমের কোয়েশ্চেন আছে। তবুও যেহেতু আমি আরো একটু দেখেছি, তাই জন্য বলছি যে প্রসেনিয়ামের থেকেও এই স্ট্রাকচার নিয়েও কথা আছে, এবং এগুলো আমরা অনেক দেখেছি, মানে এনএসটিয়ানরা আমরা অনেক এই ফরম্যাটে কাজ দেখেছি। তবু কেন এটাকে নতুন বলা হচ্ছে? কারণ বাকি অন্য কিছু হচ্ছে না, তাই জন্য এটাই নতুন হচ্ছে। আসলে এটাও তো নতুন নয়। ওই গাড়ি আমরা নিলাম সিং 40 বছর আগে প্রসেনিয়ামে গাড়ি তুলে দিয়েছে, অফ প্রসেনিয়ামে তুলে দিয়েছে, খাদানের মধ্যে গাড়ি ঢুকিয়ে দিয়েছে। ওই গাড়ি আমরা দেখে ফেলেছি, কলকাতার লোক প্রথম দেখছে। সবার কথা বলছি না, বড়দের কথা বলছি না, ইয়াং যারা, ইউথ যারা, তাদের মনে হচ্ছে এটা আমরা অনেকটা বুঝতে পারছি। এ সমস্ত ঘটে গেছে, ভারতবর্ষেই ঘটে গেছে। তাহলে আমাদের কি ছিল? এবার এখানে অনেক রকম ডাউট হবে, ডাউট হোক। রামলীলাই তো করব, আমি একদম বিজেপির সমর্থক নই, তারপরেই বলছি রামলীলাই তো করব, ওটা তো আমার ছিল, তাই না? ওটাকে আমি কিভাবে বলবো? ওটার মধ্যে কি কিছুই নেই বলার? আমার তো এখন মাইথোলজি পড়তেই ভয় লাগছে, বা আমার যে ভালো লাগে সেটা বলতে ভয় লাগছে। এই যে একটা কনফিউশনের সময়। এবার আমার বলতে ঠিক আদেও কি? আমার বলতে কি শুধু গোবরডাঙ্গা আমার? শুধু পশ্চিমবঙ্গ আমার? শুধু এই দেশটাই আমার? এর বাইরে আমি কিছু বলতে পারি না? সেটাও তো ডাউট হচ্ছে। এবং এই সব কিছু ডাউটটাই আসছে, নাটকে আসছে, আমাদের প্র্যাকটিসের মধ্যে আসছে। তাই জন্য সেটাতে আমার মনে হচ্ছে যে এই সময় দাঁড়িয়ে একটু কোলাবোরেশনের দরকার, একটু স্কোপ দেওয়া দরকার, একটু লোককে বোঝা দরকার, একটু বসা দরকার, আর ওই একটু থিতু হওয়া দরকার। যতক্ষণ না থিতু হচ্ছি, ওই ধরা চলে যাচ্ছি, করে যাচ্ছি, ওই 6 মাস ধরে যে আমি একটা সাধনার মধ্যে থাকবো বাকি সব কিছুকে ছেড়ে, ওটাও দরকার, ওই অবজারভেশনটাও দরকার, কিন্তু একটা ইন্টারনাল অবজারভেশনেরও তো দরকার। একটু সময় লাগবে, তাহলে এই সময়টাকে ধরা যাবে, নয়তো সবই বেরিয়ে যাচ্ছে হাত থেকে, সবই বেরিয়ে যাচ্ছে। এটুকুই বলার। সবই খারাপ কথা বললাম জন্মদিনে। না না, একেবারেই খারাপ, ভালো বলেছেন। হ্যাঁ, ওর কথা সূত্র ধরেই বলি যে ঠিক যেভাবে ডলস হাউসের নোরা রাজনীতিটাও রাজনীতি, ঠিক সেইভাবে আমরা দায় আমাদেরও করব। ঠিক যেভাবে একাডেমি মঞ্চে সমস্ত যারা অভিনয় করেন তাদের থাকা, যারা করছেন তাদের যেরকম থাকা প্রয়োজন আছে, ঠিক সেভাবে গোবরডাঙ্গার নকশার যে ইন্টিমেট স্পেস আছে, বা আলকা বনপালা, যা আরো যা যা আমাদের প্রান্তিক আর্ট আছে, তারা সেভাবেই থাকুক। সবাইকে সবটা ছেড়ে বেরিয়ে যাওয়ার প্রয়োজন, তাহলে মুশকিল হবে। বরঞ্চ সেই স্থানে সেই জায়গাটা কিভাবে সমৃদ্ধ হতে পারে এবং তাকে কি করে আমরা এখানে নিয়ে আসতে পারি, আমরা কিভাবে যেতে পারি, এই যে কোলাবোরেশনের কথা বললো, সেটা হওয়া ভীষণ প্রয়োজন আছে। আর আমার খুব বিশ্বাস আছে এই প্রজন্মের প্রতি, হয়তো আছে, আমি বললাম, আবারও বলছি বিশ্বাসও আছে। এই কারণে, কারণ আমার মনে হয় এই প্রজন্ম অনেক বেশি সহনশীল, এবং একই সঙ্গে আমি ওই যে বললাম, বারবার একই কথা বলছি,
যে একই সঙ্গে প্রচুর অপরচুনিটি স্কোপ রয়েছে, আবার একই সঙ্গে অন্ধকারে তলিয়ে যাওয়ার একটা ভয় রয়েছে। কিন্তু আমি পজিটিভ কথাই বলবো, যে আমার মনে হয় এই ভূমি যেভাবে ভাবছে, বা আরও যারা এরকম আছেন যারা 20, 22, 25, 30, 35 এই বছরের এই বয়সের মধ্যে যারা রয়েছেন, যারা আগামী প্রজন্মকে জন্ম দেবেন, তারা আগামী প্রজন্মকে জন্ম দেবেন, আমি বিশ্বাস করি তারা যা ভাবছেন, যেটা ভাবছেন সেটা সদর্থক ভাবছেন, কারণ তাদের মধ্যে সহনশীলতা আমি মনে করি বেশি রয়েছে। তারা গে কালচারকে মানতে শিখেছেন, বুঝতে শিখেছেন। ওপেন রাস্তায় মেয়েদের সিগারেট খাওয়াটাকে এখন সেভাবে দেখা হচ্ছে না, বরঞ্চ আমি বলতে পারি একাডেমিতে অনেক ইয়াং ছেলে মেয়েদেরই ফোন বরঞ্চ বাজে না, আমি বলতে পারি। সেই বিশ্বাস আমার প্রজন্মের প্রতি রয়েছে, সেই বিশ্বাস আমার সহকর্মীদের প্রতি রয়েছে, আমার কমরেডদের প্রতি রয়েছে। আমি বিশ্বাস রাখি আগামী দিন ভালো তো হবে, হয়তো অনেক রক্তপাতের মধ্যে দিয়ে হবে, অনেকটা যন্ত্রণার মধ্যে দিয়ে হবে, কিন্তু ভালো হবেই, এই বিশ্বাস আমার আছে। আর সবটাই বেঁচে থাকুক, সবটাই সবার মতন করে বেঁচে থাকুক, বলা চলুক, সংলাপ চলুক, এবং বহুস্বর নাটকের এই যে দলের নাম বহুস্বর, আমাদের দেশ তো তাই বলে, বহু স্বর থাকুক, বহু কথা থাকুক। জন্মদিনের শুভেচ্ছা, ধন্যবাদ। যদি দুটো কথা বলেন, আজকে এসেছেন আমাদের। প্রথমেই বহুস্বরকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সুকৃতিকে। উনি আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, শুধু না এই অনুষ্ঠানটার কথা আমি জানতেও পারলাম। খুব সুন্দর 2 ঘন্টা এই যে ভূমিসুতা আর এই বুদ্ধদেব বললেন, আসলে তাদের কথার মধ্যে দিয়ে তো শুধু তাদেরকে জানলাম না, তাদের কথা শুনলাম না, ওই যে বলা আছে এই সময় এই প্রজন্ম, এই প্রজন্মের থিয়েটার কিভাবে, মানে কি ভাবছে তারা, কিভাবে তারা থিয়েটারকে এগিয়ে নিয়ে যেতে চাইছে, এইটা খুব মূল্যবান মনে হলো এই 2 ঘন্টার সময়। আর ছোট্ট একটি কথা বলি, যে আমার ব্যক্তিগত একটি অভিজ্ঞতার কথা, সেটা আসলে হয়তো খুব প্রাসঙ্গিক নাও হতে পারে, তবু আমার খুব বলতে ইচ্ছে করছে। এই জন্য যে এইখানে যা ছবি রয়েছে, এই যার আজকে মৃত্যুদিন, যাকে কেন্দ্র করে আজকে আপনাদের জন্মদিনটাকে আপনারা পালন করছেন, সেই কুমার রায়, তার সঙ্গে আমার একটা ছোট্ট অভিজ্ঞতা রয়েছে। আমি একটুও বাড়িয়ে বলছি না, মানে তাকে আমি প্রত্যেকটা দিন আমার তার কথা মনে পড়ে। কেন মনে পড়ে? আমি সেই সময় একটি দলে অভিনয় করি বলা যায় না, কারণ অভিনয় আমি আজও শিখেছি বলে একেবারে অভিনেতা একেবারে কখনোই বলতে পারি না, কিন্তু সেই দলের সঙ্গে আমি যুক্ত ছিলাম। তা সেই দলে একটি পত্রিকা প্রকাশিত হতো, এবং ঘটনাচক্রে আমার উপর দায়িত্ব ছিল সম্পাদনার। এইবারে একবার ঠিক হলো যে কুমারবাবুর একটা লেখা নেওয়া যাক। তা আমাদের দলের যিনি প্রধান, তাকে বললাম, উনি বললেন হ্যাঁ আমি বলে দিচ্ছি, আমি কুমারদাকে বলে দিচ্ছি, বলে দিলেন। এবং তারপর দলের একজনের সঙ্গে আমি গেলাম বেলগাছিয়াতে, ওনার বাড়িতে। তা আমার তো রোমাঞ্চ, মানে চোখের সামনে কুমার রায়কে দেখছি। তার আগে তাকে দেখেছি, তার অভিনয় দেখেছি অবশ্যই, মঞ্চে বেশ কিছু অভিনয় আমার দেখার সৌভাগ্য হয়েছে, কিন্তু সামনাসামনি কুমার রায়কে দেখছি, এটাই আমার কাছে তখন একটা চরম রোমাঞ্চ। তো যাই হোক, ওনার সাথে কথা হলো, কথার পর উনি বললেন যে দেখুন আমাকে কিছুটা সময় দিতে হবে, আমি তো এই শান্তিনিকেতনে চলে যাচ্ছি, কিছুদিন ওখানে থাকবো, তো ওখানে থেকে আমি লিখবো, লেখাটা লিখে তারপরে এসে আমি দিয়ে যাবো, আপনাকে দেবো। ঠিক আছে। তারপরে এবার তো অন্যান্যদের লেখা চাইছি, আমি আর ওনার কথা ভাবিনি। হঠাৎ একদিন আমাদের দলের সম্পাদক আমাকে ফোন করছেন, হ্যাঁ এই দেবাশিস বাবু আপনি কুমারদাকে ফোন করুন, কুমার রায় আপনাকে খুঁজছেন। আমাকে খুঁজছেন? বলে হ্যাঁ এই যে ফোন নাম্বার নিন, কথা বলুন। তারপর তাকে ফোন করলাম, উনি আমাকে বলছেন যে শুনুন আপনাকে আমি বলেছিলাম ওই তারিখে লেখাটা দেব, আমি না অসুস্থ হয়ে পড়েছি, আমি না লেখাটা লিখতে পারিনি, আমার আর একটু সময় লাগবে। মানে এইটা কে বলছে? মানে আমি এটা বলছি 2007-8 সালের কথা, মানে সেই সময়ের শ্রেষ্ঠ অভিনেতা, সর্বাপেক্ষা প্রাজ্ঞ এবং বয়োজ্যেষ্ঠ নাট্য ব্যক্তিত্ব, তিনি বলছেন কাকে? একজন অর্বাচীন অকিঞ্চিতকর একটি নাট্য দলের একটি মানে সঙ্গে যুক্ত থাকা একটা লোককে বলছি। এটা আজকে আমরা ভাবা যায়, আমরা ভাবতে পারি যে লেখা তো অনেকেই অনেক সময় লিখে উঠতে পারেন না, তারা পড়ে দেন, কিন্তু তিনি ফোন করে বলছেন যে আমি লেখাটা লিখতে পারিনি। আমি কতজনের সঙ্গে যে এই ঘটনাটা শেয়ার করেছি, তারা একজন আমাকে বলেছিলেন যে জানেন তো বাংলা একটা কথা আছে, বৃহৎ বাঙালি, এখন আর আমরা তাকে দেখি না,
সেই বৃহৎ বাঙালি ছিলেন কুমার রায়। এইটুকুই আমার বলা। ধন্যবাদ। তুমি তাকে আমার আভূমি প্রণাম করি। এত সুন্দর করে শেষ করলেন। হ্যাঁ, দেবাশিস ওর থেকে এইটুকু আমরা শুনতে পেলাম, আর আজকের দিনেই সেটা শুনতে পেলাম, এটাও আমাদের কাছে প্রাপ্তি। অসাধারণ, মানে সত্যি তো কুমার রায়ের প্রয়াণ দিনে আমরা যাত্রা শুরু করেছি, মানে কোনো কিছু শেষ নয়, নতুন করে শুরু হয়। আর সত্যি বলতে কি, আজকের এই সন্ধ্যা, আজকে ভূমিসুতা আর বুদ্ধদেবের সঙ্গে আমাদের এই সন্ধ্যা মানে একটা অসাধারণ একটা সন্ধ্যা। মানে এত সুন্দর এই আলোচনা, এবং আমরা ওই শব্দটা ব্যবহার করেছি যে অন্তরঙ্গ আলোচনা, একেবারে অকপটে সব কথা ওরা বলেছে, এবং সেই কথা শুনতে শুনতে এপার ওপার সব একাকার হয়ে গেছে। কোথাও কোনো আর এখানে বাধা নেই, যেদিকে চেয়ার এদিকে ওরা বসে আছে। ছোটদের মধ্যে থিয়েটারের যে এই সময়ের যে প্রজন্ম, কত কিছুদের শেখার আছে। আজকে ওদের দুজনার এই বক্তব্যের মধ্য দিয়ে আমরা কিন্তু, ওরা একদম আলোক বর্তিকার মতো আমাদেরকে চিন্তা ভাবনাগুলোকে একদম জ্বালিয়ে দিয়ে গেল। একটা জিনিস আমি অন্তত শিখলাম, অকপট হও, যা বলছো সত্যি এত সহজ খোলা পাতার মতো আমাদের সামনে বলেছে। কোথাও কোনো রাগ ঢাক কিচ্ছু নেই, কোথাও কপটতা নেই। যা বলেছে নিজেদের কথা বলেছে, নিজেদের অভিজ্ঞতার কথা বলেছে, নিজেদের অনুভূতির কথা বলেছে, নিজেদের সত্যতার কথা বলেছে, সৎ থাকার কথা বলেছে। আমরা সত্যি ভুলবো না আজকের সন্ধ্যাটা। আমরা অত্যন্ত গর্বিত, আমরা সত্যিই সমৃদ্ধ হলাম তোমাদের দুজনকে পেয়ে। আমাদের জন্মদিন সার্থক হলো। সবাই যাওয়ার আগে একটু মিষ্টি মুখ করে যাবেন। আর একটা জিনিস আমি প্রত্যেকবার ভুলে যাই, আমাকে কিন্তু প্রচন্ড বকুনি খেতে হয়, সেটা হচ্ছে আজকে যারা গান গাইলো তাদের নাম বলতে আমি ভুলে যাই। শোভনা ছিল, মনোমিতা ছিল, অর্করঞ্জন ছিল, অভিষেক আর অরিত্র, আমাদের গানের সম্পদ অরিত্র, ভুলিনি, তাপস ছিল। আমি কিন্তু ভুলিনি অরিত্র। বলে তুমি আমাদের নামটা কেন বলো না? আমিও ছিলাম। হ্যাঁ, খুব ভালো থাকো তোমরা। আমরা সবাই গোবরডাঙ্গায় গিয়ে নাটক দেখতে যাব, আমরা বুদ্ধর নাটক দেখতে যাব। ওদের নাটক আমাদের দেখতেই হবে, নইলে এই প্রজন্মকে আমরা সম্মান জানাবো কি করে? কাজে আমরা আসবে, ওইটাই তো আদান প্রদান হবে। মিষ্টি খাবে? হ্যাঁ, সবাই একটু বলেছে, একটু